আচ্ছা, আইডিটা আমি আগে নিয়ে নিই। আচ্ছা, মার্কেট বলতে আপনারা কি বোঝেন বলেন? ম্যাম মার্কেট হচ্ছে এমন একটা প্লেস যেখান থেকে ম্যাম আমরা আমাদের পণ্য ক্রয় করতে পারি, বিক্রয় করতে পারি। আচ্ছা, অ্যাজ এ প্রোডিউসার আমরা সেল করব, আর অ্যাজ এ বায়ার অর কনজিউমার আমরা সেটা পারচেজ করব। এই মার্কেটের ডেফিনেশনটা এখানে এভাবে দেয়া হয়েছে। ডেফিনেশন অফ মার্কেট এটাই যে যেখানে একটা স্পেস থাকবে অথবা প্লেস থাকবে যেখানে বায়ার অ্যান্ড সেলার থাকবে এবং একটা প্রোডাক্ট থাকবে, ওই স্পেসিফিক প্লেস অথবা স্পেসটাকে আমরা বলছি কি মার্কেট। এখানে মার্কেট দিয়ে বোঝানো হচ্ছে আসলে মার্কেটটা কয় ধরনের হতে পারে। এখানে দুইটা টাইপস আছে, একটা হচ্ছে কম্পিটিটিভ মার্কেট, একটা হচ্ছে আপনার মনোপলি। কম্পিটিটিভ অথবা পারফেক্ট কম্পিটিশন, আর একটা হচ্ছে ইমপারফেক্ট কম্পিটিশন। টাইপস অফ মার্কেটে দেখেন এই যে পারফেক্ট কম্পিটিশন আর হচ্ছে ইমপারফেক্ট কম্পিটিশন। পারফেক্ট কম্পিটিশন অথবা কম্পিটিটিভ মার্কেট বলতে এখানে বোঝানো হচ্ছে যেগুলো আমরা ডেইলি ইউজ করি অথবা বেসিক নিডস যেগুলো, সেগুলোকে আমরা পারফেক্ট কম্পিটিশন অথবা কম্পিটিটিভ মার্কেট বলে থাকি। মানে এটা বোঝার উপায় হচ্ছে যে এই কমোডিটি অথবা এই প্রোডাক্টগুলোর বায়ারও অনেক থাকবে, আবার সেলারও অনেক থাকবে, যেহেতু এই প্রোডাক্টটা প্রডিউস করার যে র ম্যাটেরিয়ালসটা সেটা হচ্ছে অ্যাভেলেবেল। ওকে, যেমন ধরেন আরেকটা বিষয় হচ্ছে পারফেক্ট কম্পিটিশন অথবা কম্পিটিটিভ মার্কেটটা আমরা এভাবে আইডেন্টিফাই করতে পারি যে উইদিন কান্ট্রিতে অথবা লোকাল মার্কেটে আসলে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেটাই হচ্ছে পারফেক্ট কম্পিটিশনের প্রোডাক্টগুলো, অথবা সেই মার্কেটটাকে আমরা বলে থাকি পারফেক্ট কম্পিটিশন অথবা কম্পিটিটিভ মার্কেট। যেটা আমরা হাতের নাগালে পাই সেই প্রোডাক্টগুলোই আসলে পারফেক্ট কম্পিটিশন। আর যেমন ধরেন সোপ, টুথপেস্ট, এগুলো অনেক ধরনের আছে না? জি ম্যাম। অনেক দামের আছে না? জি ম্যাম। এখন অ্যাজ এ কনজিউমার যেটা আমার বাজেটের মধ্যে থাকবে কিংবা অ্যাজ এ কনজিউমার যেটা আমি কমে পাবো সেটাই আমি পারচেস করব। যেমন ধরেন আমরা জানি যে কয়েকটা টুথপেস্ট আছে মোটামুটি সেম প্রাইসেরই, একটা 5 টাকা বেশি একটা 5 টাকা কম, এগুলো যেমন যেই প্রোডাক্টগুলো আসলে সাবস্টিটিউটস গুডস আছে সেগুলো হচ্ছে পারফেক্ট কম্পিটিশন মার্কেটের প্রোডাক্ট। এখন ধরেন যার আপনি যদি অ্যাজ এ কনজিউমার আমরা চিন্তা করি, আমরা কি চিন্তা করব যে অ্যাজ এ কনজিউমার আমাকে প্রোডাক্টটা এমন পারচেস করতে হবে যেখান থেকে 2 টাকা আমার মানে বেঁচে যায়, অথবা কনজিউমার সারপ্লাস, যেটা আমার যেন কিছু সারপ্লাস থাকে, মানে কিছু যেন আমি বাঁচাতে পারি। সো আমি জানি 70 টাকা অথবা 75 টাকায় যেই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে অথবা যে টুথপেস্টটা পাওয়া যাচ্ছে, দুইটার কাজ অলমোস্ট সেম। তো অ্যাজ এ কনজিউমার আমি কোনটা পারচেস করব? তার ভিতর বেস্ট কোনটা সেটা? না, এখানে বেস্টের থেকে বেস্ট বলতে কিন্তু হচ্ছে যেটা প্রাইস বেশি, আমরা কিন্তু ইউজুয়ালি সেটাকেই বেস্ট বলি, তাই না? জি ম্যাম। কেন জি ম্যাম, বলি? ওইটাকে বেস্ট বলি ম্যাম। হ্যাঁ, কেন বলি? কারণ হচ্ছে ইন জেনারেলি যদি আমরা চিন্তা করি যেটার কস্টিং বেশি সেটার প্রাইস বেশি হবে, যেটার কস্টিং বেশি তার মানে সেটা র ম্যাটেরিয়ালসটা একটু ভালো হবে, এটা প্রোডাকশন প্রসেসটা একটু বেটার থাকবে, তো সেক্ষেত্রে কি হবে, সেটার প্রাইসটা বেশি থাকবে। এখন আমি এটা জানি যেটার প্রাইস বেশি সেটা বেস্ট, বাট এটা আমার ক্রয় ক্ষমতার মধ্যে নাও থাকতে পারে, তাই না? এটা আমার কনজাম্পশন প্যাটার্নের মধ্যে নাই। সো আমি তখন কি করব, যেটা আমার বাজেটের মধ্যে অথবা যেটা আমি পারচেস করতে পারবো, পারচেস করার অ্যাবিলিটি আমার যেটা থাকবে, সেই প্রোডাক্টটাই কিন্তু আমরা পারচেস করব। এখন এই যে 70 আর 75 টাকাটা বলার কারণ হচ্ছে যে আমরা জানি এটা হচ্ছে কি অ্যাজ এ প্রডিউসার তার প্রফিটটা একটু বেশি রেখেছে, কারণ 5 টাকার এদিক সেদিক মানে যেটার ডিস্টেন্সটা কম থাকে, প্রাইস ডিস্টেন্সটা কম থাকে, সেখানে কি হয় যে এমন না যে আপনার 5 টাকায় অনেক ভালো প্রোডাক্ট দিয়ে দিচ্ছে 5 টাকা বেশিতে, অথবা 5 টাকা কমে আপনাকে অনেক খারাপ প্রোডাক্ট দিচ্ছে, তা কিন্তু না। তো অ্যাজ এ কনজিউমার আমি কোনটা কনজিউম করবো, যেটার দাম কম থাকবে, তাই না? জি ম্যাম। জি এটা ম্যাম। হচ্ছে জি ম্যাম, ওইটাই। কনজিউমার পার্সপেক্টিভ। এখন ধরেন সাবস্টিটিউটস গুডস আছে বলে, যেমন ধরেন যেগুলো ডেইলি ইউজের প্রোডাক্ট সেগুলোর কিন্তু সাবস্টিটিউটস আছে, তাই না? যেমন ধরেন সিম্পলি চালের ব্যাপারটাই চিন্তা করেন, চাল তো কত ধরনের আছে, তাই না? মোটা চাল আছে, চিকন চাল আছে। এখন আমার অ্যাবিলিটি, আমি তো জানি যে চিকন চালটা ভালো, যেটা দামি সেটাই তো একটু ভালো হবে, কোয়ালিটি বেস্ট কোয়ালিটির হবে, তো আমি জানি যে এটা ভালো, বাট আমার এটা
সাধ্যের মধ্যে নাই, সো আমি কিন্তু সেটা কনজিউম করতে পারবো না, আমি কিন্তু মোটা চালই কনজিউম করবো, কারণ ওটা আমার সাধ্যের মধ্যে। বাট সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে সাবস্টিটিউটস আছে, মানে হচ্ছে এটার বদলে ওইটা আমি কি করতে পারছি, কনজিউম করতে পারছি। আমার সাধ্যের মধ্যে যেটা সেটা আমি মানে কি বলবো নিতে পারছি, পারচেস করতে পারছি। বাট ইমপারফেক্ট কম্পিটিশনে হচ্ছে আপনার যে কোনো প্রোডাক্টই হোক না কেন সেটা হচ্ছে কি বায়ার অনেক মানে সেলার অনেক কম থাকে, বায়ারটা একটু বেশি থাকে। কেন? কারণ সেলার কম হওয়ার কারণ হচ্ছে ওই প্রোডাক্টের ওই পার্টিকুলার প্রোডাক্টগুলোর আপনার র ম্যাটেরিয়ালসটা অ্যাভেলেবেল না। যেই র ম্যাটেরিয়ালসটা অ্যাভেলেবেল না সেটা কিন্তু আপনার কস্টিংটা একটু বেশি হয়, কারণ র ম্যাটেরিয়ালস পারচেস করতে তাদের কস্টিং বেশি হবে। সো তাদের প্রোডাকশন প্রসেস আছে, সব মিলে ফাইনাল গুডসের প্রোডাক্ট একটু বেশি হবে। এবং ইমপারফেক্ট কম্পিটিশনের যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার চাইলেই কিন্তু ইমপারফেক্ট কম্পিটিশনের মার্কেটে এন্টার করা যায় না, যেটা আপনি পারফেক্ট কম্পিটিশন মার্কেটে পারবেন। কেন? পারফেক্ট কম্পিটিশন মার্কেটটা আমি কি বলেছিলাম, লোকাল মার্কেট অথবা উইদিন কান্ট্রিতে আপনি যে কোনো প্রোডাকশন করছেন, এটাকে আমরা ধরে নিই পারফেক্ট কম্পিটিশন। যেমন ধরেন আমার কাছে যদি ইনভেস্টমেন্ট থাকে কিংবা আপনার কাছে ইনভেস্টমেন্ট থাকে 10 লাখ টাকা, আপনি যে কোনো একটা বিজনেস স্টার্ট করতে পারবেন না? জি ম্যাম। বাট আপনি কি কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটরশিপ নিতে পারবেন ওই 10 লাখ টাকায়? মানে না ম্যাম। 10 লাখ টাকা বলতে কম টাকায়, সেটা কিন্তু আমরা পারবো না। বাট কম টাকায় কিন্তু আমরা যে কোনো কিছু একটা করতে বিজনেস পারবো। স্টার্ট করতে পারবো, সেটা হচ্ছে উইদিন কান্ট্রিতে। কারণ কি, কম টাকা যেহেতু শুরু করছি, আমার র ম্যাটেরিয়ালসটা অ্যাভেলেবেল থাকবে কিংবা আমার কস্টিংটা কম হবে যেন আমি সেটা মেক আপ করতে পারি। বাট ইমপারফেক্ট কম্পিটিশন একটা হচ্ছে কি, যদি আমরা নর্মালি মনে রাখতে চাই তাহলে ইমপারফেক্ট মানে হচ্ছে আমরা বোঝাই যে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো থাকে, যে যেটা চাইলেই আমরা কি করতে পারি না, প্রডিউস করতে পারি না, এই ধরনের প্রোডাক্টগুলোকে আপনার ইমপারফেক্ট কম্পিটিশন বলা হয়। এখানে আমরা ইমপারফেক্ট কম্পিটিশনের কিছু টাইপস দেখব: মনোপলিস্টিক, পিওর অলিগোপলি, ডিফারেন্সিয়েট অলিগোপলি, মনোপলি। শুধুমাত্র মনোপলি বাদ দিয়ে বাকি যে তিনটা, মনোপলিস্টিক, পিওর অলিগোপলি, ডিফারেন্সিয়েট অলিগোপলি, এই তিনটা হচ্ছে আপনার সেলার কম, বায়ার বেশি। মানে হচ্ছে বায়ারের তুলনায় সেলারটা কম। সেলার কম বলতে এখানে 2-3 জন সেলার থাকতে পারে, মানে একজনের বেশি সেলার। শুধুমাত্র মনোপলিতে হচ্ছে একজনই সেলার থাকবে। এখানে সেলার বলতে কিন্তু প্রোডিউসার বোঝানো হচ্ছে, সেলার বলতে প্রোডিউসার বোঝানো হচ্ছে। তো মনোপলিটাকে আমরা এখানে ইমপারফেক্ট কম্পিটিশনটাকে মনোপলি হিসেবে কাউন্ট করব। ইমপারফেক্ট মানে আমরা মনোপলিটা বোঝাবো। ইমপারফেক্ট মানে হচ্ছে যে আমাদের সেলার কম থাকবে, বায়ার বেশি থাকবে, প্রোডাক্টের প্রাইসটা একটু বেশি থাকবে। এখন যদি এমন হয়, ধরেন ইমপারফেক্ট কম্পিটিশনে শুধুমাত্র মনোপলি না, বাকিগুলোর ক্ষেত্রেও একজনের বেশি করে কি আছে, প্রোডিউসার আছে। এখন ধরেন আমরা দুজন একটা প্রোডাক্ট প্রডিউস করছি, সেম কোয়ালিটির, হয়তো বা এখানে 19-20 একটা ব্যাপার আছে, বাট প্রাইসটা কিন্তু আমরা চাইলে নিজেরা সেট করতে পারি, তাই না? জি ম্যাম। কেন? কারণ হচ্ছে ওই প্রোডাক্ট কিন্তু আমাদের দুজনের কাছ বাদে অন্য আর কারো কাছে কি হবে না, পাওয়া যাবে না। সো যারা কনজিউমার অথবা বায়ার তারা কিন্তু আমাদের কাছ থেকেই পারচেস করতে পারবে। বাধ্য। কারণ আমরা যত প্রাইসই বলি না কেন, তাদের যদি ওই প্রোডাক্টের প্রয়োজন হয় তারা কিন্তু অত টাকা দিয়েই পারচেস করবে। হ্যাঁ, বেশি জায়গায় কম পারচেস করবে, বাট পারচেস করতে হবে, কারণ এটা আর অন্য জায়গায় পাবে না। বাট পারফেক্ট কম্পিটিশনের প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করতে পারবো না, কারণ আমি যদি প্রাইস একটু বাড়িয়ে দেই, আমার এই প্রোডাক্টের সাবস্টিটিউটস অনেক আছে। সো যেটা কমে পাবো সেটাই কিন্তু কনজিউমাররা কি করবে, কনজিউম করবে। পারফেক্ট কম্পিটিশনের আপনার ডেফিনেশনটা তো আমি বললামই, আপনারা ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু দেখেন। পারফেক্ট কম্পিটিশন, এই তো ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু পড়েন, 1 মিনিট সময় দিচ্ছি, দেখে আমাকে বলেন কোনটা বুঝতে পারছেন না।
ম্যাম বলেন। ম্যাম এখানে দেয়ার ইজ পারফেক্ট মোবিলিটি অফ রিসোর্সেস। ম্যাম এখানে মোবিলিটি বলতে কি বুঝিয়েছে? মানে অ্যাভেলেবেল, যে আচ্ছা ন্যাচারাল মানে যে রিসোর্সটা অথবা রিসোর্সেস বলতে এখানে আপনার র ম্যাটেরিয়ালসটা বোঝানো হয়েছে, সেটা আপনি অ্যাভেলেবেল পাবেন পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে। আমি মনে হয় এখানে আরেকটা জিনিস স্কিপ করেছি। আচ্ছা, এখন আবার কেউ আইডি দিয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে আমি মনে হয় আপনাদের এটা বলিনি, বায়ার্স অ্যান্ড সেলার্স হ্যাভ পারফেক্ট নলেজ প্রাইজেস অ্যান্ড কস্ট। মানে হচ্ছে সেলাররা তো জানবেই, সেলার বলেন আর প্রডিউসার বলবেন, তারা তো জানবেই যে কস্টিং কেমন হয়েছিল, দ্যাটস ওয়াই প্রোডাক্টের প্রাইসটা কেমন সেট করা হয়েছে। কিন্তু বায়াররাও এটা সম্পর্কে জানবে। এখন ধরেন কোনো একটা প্রোডাক্টের প্রাইস 30 টাকা অথবা 40 টাকা, আপনারা কি গেস করতে পারবেন না অ্যাজ এ কনজিউমার যে এইটার কস্টিং ম্যাক্সিমাম কত হতে পারে অথবা মিনিমাম কত হতে পারে? জি ম্যাম। বাট যদি ওটা সোল সেলার হয়, ধরেন আমরা কিভাবে জানবো? এই যে কনজিউমার অথবা বায়ারের কথা বলছি, কি ব্যাপার, কথা কেন হচ্ছে? কনজিউমার আর বায়ারের কথা যে বলছি পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে, কেন? কারণ আমি জানি এই প্রোডাক্টটা 70 টাকায় পাওয়া যাচ্ছে, আরেকটা দোকানে সেম প্রোডাক্টটি আপনার 75 টাকায় পাওয়া যাচ্ছে, অথবা 65 টাকায় পাওয়া যাচ্ছে, মানে সিমিলার, মোটামুটি আপনার 5-10 টাকা এদিক সেদিকে এই ধরনের অনেক প্রোডাক্ট আমরা পাচ্ছি। সো আমরা কিন্তু একটা গেস করতে পারি যে আসলে এটার ম্যাক্সিমাম কস্ট কত হতে পারে অথবা মিনিমাম কস্টিং কেমন হতে পারে। কারণ আমরা এই প্রোডাক্টগুলোর অনেকগুলো সাবস্টিটিউটস দেখেছি, প্রাইসও মোটামুটি অলমোস্ট সেম, 5-10 টাকা এদিক সেদিক। অ্যাজ এ প্রডিউসার সে প্রফিট বেশি রাখার জন্য হয়তো বা 5 টাকা অথবা 10 টাকা এক্সট্রা চার্জ করেছে। বাট যদি সোল সেলার হয়, মানে হচ্ছে শুধুমাত্র ওই একটা প্রোডাক্টই হয়, একটা ব্র্যান্ডই হয়, ওই ব্র্যান্ডের ওই কস্টিংটা কেমন সেটা কি আমরা বলতে পারবো অ্যাজ এ কনজিউমার? অ্যাজ এ কনজিউমার কি সেটা বলা পসিবল? ম্যাম মানে আপনি কখন আমরা বলতে পারি কম্পেয়ার করলে যে হ্যাঁ 3-4টা প্রোডাক্টের মোটামুটি অলমোস্ট প্রাইস সেম, তো ম্যাক্সিমাম এটা এমন খরচ হয়েছে। বাট জি ম্যাম প্রোডাক্ট যদি বলা একটাই যেতে পারে। থাকে, একটাই জি থাকে, ম্যাম ওই একটাই ব্র্যান্ডের প্রোডাক্ট থাকে, তখন কি আমরা এটা বলতে পারবো? কারণ এটার তো আমরা কম্পেয়ার করতে পারছি না, এটার সিমিলার কোনো সাবস্টিটিউটস নাই যে আমরা কম্পেয়ার করে বলতে পারবো যে না আসলে এটার ম্যাক্সিমাম কস্টিং এমন ছিল অথবা মিনিমাম কস্টিং এমন ছিল। যেমন ধরেন ফোনের ক্ষেত্রেই বলি, ফোন তো অনেক ধরনের আছে তাই না, মোবাইল। এখন ধরেন স্যামসাং বলেন, হুয়াই বলেন, দেন আপনার কি শাওমি, তারপর আরো কি কি আছে আপনাদের ফোন বলেন, ভিভো, রিয়েলমি, রিয়েলমি, তারপরে আরেকটা কি, টেকনো, আচ্ছা এই যে টেকনো এতগুলা ওয়ালটন। মোটামুটি কিন্তু আমরা জি ম্যাম জানি যে এটা কেমন প্রাইস হতে পারে, কিংবা এমন প্রাইসে আমরা কি কি পেতে পারি কনফিগারেশন। বাট এই সেম কনফিগারেশন হয়তো বা কিছু এক্সট্রা থাকতে পারে, আমি যেহেতু ইউজ করিনি আমি বলতে পারি না। আইফোনও কিন্তু আপনি ফোনেই কথা বলেন, ফোনে কথা বলেন না? জি ম্যাম। মেন ইয়েস ম্যাম পারপাস কি, ফোনে কথা বলা না? ইয়েস ম্যাম আচ্ছা, এটার সাথে হ্যাঁ আপনি কিছু বেনিফিট এক্সট্রা পেতে পারেন, বাট প্রাইসটা কি অলমোস্ট সেম এইগুলোর সবগুলোর? মানে যেগুলো বললাম সেগুলোর সাথে যদি আপনি আইফোনটা কম্পেয়ার করেন, না ম্যাম সেম না ম্যাম। সেম তো নাই, উল্টো হচ্ছে অনেক বেশি। জি ম্যাম। যত বেশি অনেক বেশি প্রাইস ঠিক বিভিন্ন তত বেশি কি তাই না? কনফিগারেশন থাকে। ধরেন আপনি 20,000 টাকা যে ফোনটা পাচ্ছেন, মোটামুটি সবই তো কাজ হচ্ছে, ছবিও তুলতে পারছেন, মানে কি বলবো, মডার্ন যে টেকনোলজি গুলো আছে, আপনার ক্লাস করা বলেন, তারপরে স্ক্যান করা বলেন, মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করা বলেন, এক্সেল বলেন, 20,000 টাকার ফোনে মোটামুটি সবই আছে। জি ম্যাম। 20,000 টাকা আর আপনার ধরেন 1,00,000 টাকা ধরলাম, তো এই দুইটার মধ্যে আপনার কি 80,000 টাকা এক্সট্রা কোনো কনফিগারেশন আছে বলে আপনার মনে হয় ওই আইফোনের মধ্যে? না ম্যাম এক্সট্রা ম্যাম অ্যাভারেজে ম্যাম 20,000 টাকার ফোনে যে কনফিগারেশন গুলো থাকে আইফোনও ঠিক সেম কনফিগারেশন গুলো থাকে, হ্যাঁ। বাট এটা ম্যাম একটু ডিফারেন্ট আর কি ম্যাম। ম্যাটেরিয়ালস ডিফারেন্ট। বাট আচ্ছা,
হ্যাঁ ম্যাটেরিয়াল Hardware ডিফারেন্ট, আমি হ্যাঁ ধরলাম হার্ডওয়্যার ঘুরে ডিফারেন্ট, ফিরে এক জায়গায়। হ্যাঁ কিন্তু কাজ তো হচ্ছে, আপনার কাজ হচ্ছে না। জি ম্যাম। জি ম্যাম। বাট আপনি যদি বলেন যে না আমি আইফোনই ইউজ করব, তখন কি আপনি এটার কোনো সাবস্টিটিউটস পাবেন? আপনি হার্ডওয়্যার বলেন, ভেতরের যে ইকুইপমেন্টস দিয়েছে, ছোট ছোট যে র ম্যাটেরিয়াল, সবগুলোই আমি ধরলাম একটু এক্সপেন্সিভ। তাই বলে কি এতটাই এক্সপেন্সিভ যেটা আপনার এত বেশি ডিসটেন্স ক্রিয়েট করছে? আমরা কিন্তু এটা বুঝতে পারছি না যে আসলে অ্যাকচুয়ালি ওইটার মানে কস্টিং কেমন ম্যাম ছিল। কাজ হচ্ছে। হ্যাঁ বুঝি নাই। না ম্যাম তা কিছু পাবো না এই কস্টিংটাকে আমরা ম্যাম। আইডেন্টিফাই করতে আইফোনের পারবো? কস্টিং ম্যাম, হ্যাঁ আইফোনের কস্টিংটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আসলে এই যে ৮০,০০০ টাকা বেশি রাখলো কেন? মানে ৮০,০০০ টাকা বেশি জিনিস কি আসলেই ওটার মধ্যে আছে? এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো? কেউ কি পারবেন? কম্পেয়ার করতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে ওইটার আশপাশের কোনো ফোন নাই। যেমন ধরেন স্যামসাং বলেন, ভিভো বলেন, রিয়েলমি বলেন, আমরা মোটামুটি জানি এগুলার কস্টিং হ্যাঁ একটার থেকে একটা একটু কম অথবা বেশি প্রাইস হতে পারে, এগুলার ম্যাক্সিমাম লিমিটের কস্টিং ভিতর আছে। হ্যাঁ একটা লিমিটের রেঞ্জের মধ্যে মধ্যে থাকে। এক্স্যাক্টলি। জি ম্যাম। এখন আপনি যদি মনে করেন যে না আপনি আইফোনই ইউজ করবেন, আপনি আপনার কি একটা জিনিস নোটিস করেছেন, সব ফোনেরই তো আমরা ব্যাক কভার ইউজ করি তাই না? জি ম্যাম। শুধুমাত্র আইফোনের লোগো দেখানোর জন্যই কিন্তু আইফোনের যে ব্যাক কভারটা সেটা একটু ডিফারেন্ট থাকে তাই না? ওই জায়গায় লোগোর জায়গায় কিন্তু আপনার কভার থাকে না, থাকে না ম্যাম। বাকি সবগুলাই কি এমন আছে? বাকি সবগুলোও তো লোগো আছে, নাম তো দেয়াই আছে, প্রত্যেকটা নাম দেয়া আছে না ফোনের পেছনে? জি ম্যাম। ওগুলাই কি আছে ব্যাক কভারের? ওই জায়গাটা কি ফাঁকা আছে আইফোনে নাই ম্যাম, দেখানোর জন্য? এমনি কিন্তু নরমাল ফোনগুলোর ভিতর আছে। নরমাল ফোনগুলো তো ঢাকা, যে আপনার কি ফোন আপনি যদি ব্যাক কভার অথবা উপরে দেখেন তাহলে লেখা থাকলে আপনি দেখছেন যে সেটা হচ্ছে এই ফোন। বাট আইফোনে কিন্তু যেখানে লোগো সেখানে কিন্তু আপনার কভারটা নাই, ওইখানে কিন্তু আপনার ফাঁকা করে দেয়া। কেন বলেন তো? ম্যাম শো অফ ম্যাম, আইফোনের আপনাকে লোগো তো দেখাতে বোঝাইতে হবে। হবে। এখন আপনি যদি ব্যাক কভার স্যামসাং এর ব্যাক কভার আর আইফোনের ব্যাক কভার সেম রাখেন, আপনি মানুষকে বোঝাবেন কিভাবে যে আপনি আইফোন ইউজ করছেন, এত টাকা দিয়ে কিনেছেন? মানে ইনফ্যাক্ট আমি কিনলে আমিও দেখাবো যে হ্যাঁ এত টাকা খরচ করে আমি পারচেস করেছি, বুঝতে তো হবে যে এটার পেছনে আমি এত টাকা ব্যয় করেছি। তো এই জিনিসটা কেন বলেন তো? এমন আরেকটা প্রোডাক্টের কথা বলতে ম্যাম এটা ম্যাম যে কিনবে ম্যাম, এটা ম্যাম তার ডিমান্ড ম্যাম। হ্যাঁ ডিমান্ড বলতে এটা কিন্তু আমরা পারফেক্ট কম্পিটিশনে বলতে পারি না। কেন? আমাদের ডিমান্ড অথবা নিড হচ্ছে আমাদের একটা ফোন প্রয়োজন তাই না? আমাদের একটা ফোন প্রয়োজন, এটা হচ্ছে আমাদের বেসিক ডিমান্ড, এখন আমরা এটা বলতে পারি। বাট আইফোন কি আমাদের বেসিক ডিমান্ড? যে কেউ কি আইফোন না কিনবে? ম্যাম বেসিক ডিমান্ড না ম্যাম। ডিমান্ড না, না ম্যাম এটা শখ এবং ম্যাম। এটা হচ্ছে Exceptional আপনার ম্যাম। শখ এবং হ্যাঁ লাক্সারিয়াস প্রোডাক্ট। আপনার যদি কেনার অ্যাবিলিটি থাকে আপনি অবশ্যই কিনবেন। এখন পারফেক্ট কম্পিটিশনে যে প্রোডাক্টগুলো থাকবে সেটা হচ্ছে কি বেসিক নিডস অথবা বেসিক ডিমান্ড, যেটা আমাকে ফুলফিল করতে হবে। সেখানে কিন্তু আপনি কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট অ্যাড করতে পারবেন না। মানে অ্যাড করতে পারবেন না মানে পারফেক্ট কম্পিটিশনের ক্যারেক্টারিস্টিক্সে এটা যাবেই না। ওই মানে লাক্সারি প্রোডাক্ট বলেন অথবা যেগুলো আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যেগুলো হচ্ছে সোল সেলার অথবা সেলার কম, সেগুলো হচ্ছে সবগুলোই ইমপারফেক্ট কম্পিটিশনে। ইমপারফেক্ট কম্পিটিশনের ক্যারেক্টারিস্টিক্সটা আমরা একটু দেখি তাহলে আমরা বুঝবো ইমপারফেক্ট কম্পিটিশন। আচ্ছা এখানে একটা কথা আছে, এখানে ইমপারফেক্ট কম্পিটিশনের ক্যারেক্টারিস্টিক্স বলতে কিন্তু আমরা যে 4টা টাইপস অফ ইমপারফেক্ট কম্পিটিশন দেখেছিলাম, এই যে মনোপলিস্টিক এবং হচ্ছে পিওর অলিগোপলি, ডিফারেন্সিয়েট অলিগোপলি, মনোপলি, এই 4টার কমন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইমপারফেক্ট কম্পিটিশনে। এই 4টার কমন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইমপারফেক্ট কম্পিটিশনে। যে দেখেন লার্জ বায়ার্স থাকবে, ফিউ সেলার্স থাকবে, মানে সেলার কম থাকবে। প্রোডাক্ট হ্যাজ নট এনি ক্লোজ সাবস্টিটিউটস, মানে কোনো সাবস্টিটিউটস গুডস থাকবে না, যেই পার্টিকুলার প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো। ব্যারিয়ার্স টু এন্ট্রি, আচ্ছা ব্যারিয়ার্স টু এন্ট্রি এটা কি সবাই বুঝতে পেরেছেন? ব্যারিয়ার্স টু এন্ট্রি
প্রোডাক্ট এফোর্ড করার মতো প্রাইস থাকবে না এরকম কিছু না, একটা। ব্যারিয়ার্স টু এন্ট্রি মানে হচ্ছে ওই কোম্পানিতে অথবা ডিস্ট্রিবিউটরশিপ অথবা সেলার যে আপনি হবেন ওই পার্টিকুলার প্রোডাক্টের। ধরেন আপনি আইফোনের ডিস্ট্রিবিউটরশিপ চাচ্ছেন বাংলাদেশে, এখন আপনি কি 5 লাখ অথবা 10 লাখ টাকায় ডিস্ট্রিবিউটরশিপ পাবেন? পাবেন? না ম্যাম, এটা কেন সবসময় পাবেন না? কারণ না ম্যাম, হচ্ছে পাবো না। না পাওয়ার কারণ হচ্ছে যে এই ব্যারিয়ার্স টু এন্ট্রি মানে হচ্ছে পারফেক্ট কম্পিটিশনে আপনার কাছে যদি ইনভেস্টমেন্ট থাকে, আপনি যদি চান মানে ফ্রি এন্ট্রি অর এক্সিট, মানে আপনার মনে হলো আপনার কাছে ইনভেস্টমেন্ট আছে, আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন, ইনভেস্ট করতে পারবেন। আপনার মনে হচ্ছে আপনি লস করছেন, আপনি কি আপনার কোম্পানি শাটডাউন করে দিতে পারবেন না? যদি উইদিন কান্ট্রির মধ্যে হয় যে আপনার লাভ জি হচ্ছে ম্যাম। না, লাভ তো হচ্ছেই না, আপনার কস্টিংও আসছে না, উল্টো আপনার লস হচ্ছে, তখন আপনি কি করবেন? কোম্পানি শাটডাউন করে দিবেন। এটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন। আর ইমপারফেক্ট কম্পিটিশন আমরা কি বলছি? ব্যারিয়ার্স টু এন্ট্রি। ব্যারিয়ার্স টু এন্ট্রি মানে হচ্ছে যে আমরা চাইলেই কি করতে পারবো না, ওই কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ অথবা ওই কোম্পানির সেলার করতে পারবো না। কেন? কারণ সেখানে মিনিমাম একটা কি বলবো অ্যামাউন্ট থাকে যেটা আমাকে পে করতে হবে, এবং একটা অ্যাডভান্স অথবা রিজার্ভ যে মানিটা, রিজার্ভ মানি একটা থাকে। যেমন ধরেন, এবং খুব এই ডিস্ট্রিবিউটরশিপের যে ডিডটা থাকে ওই ডিডটা খুবই স্ট্রং থাকে। স্ট্রং এজন্য বলছি, যেমন ধরেন আপনি মনে করলেন যে হ্যাঁ আপনি বাংলাদেশের আইফোনের ডিস্ট্রিবিউটরশিপ নিচ্ছেন, এখন আপনি মনে করেন 1 কোটি টাকা দিয়ে দিলেন অথবা 2 কোটি টাকা দিয়ে আপনি ডিস্ট্রিবিউটরশিপটা নিলেন। এই যে আপনি নিলেন, নেওয়ার পরে আপনার 2 বছর পরে মনে হলো যে না, আসলে বাংলাদেশের ডেভেলপিং কান্ট্রিজ আমি যেভাবে চিন্তা করেছিলাম সেভাবে আসলে আমার প্রফিট হচ্ছে না, আমি এটা ক্যান্সেল করে দিব। আপনি চাইলেই কি করতে পারবেন না? ক্যান্সেল করতে পারবেন না, কারণ ডিডে আপনার এমন স্ট্রং কি বলবো কোটেশন থাকে, যেখানে আপনার থাকে যে ধরেন মিনিমাম 5 বছর অথবা 10 বছর সেটা আপনাকে কন্টিনিউ করতে হবে। আর আপনি যদি ওইটা কন্টিনিউ না করেন তাহলে আপনাকে কি করতে হবে? একটা পেনাল্টি দিতে হবে, এবং পেনাল্টিটা এমন থাকে আপনার ওই 5 বছর অথবা 10 বছর টানা বিজনেস টানার থেকে বেশি আপনার পেনাল্টি দিতে হবে। তখন কি করে, হয় আপনি পেনাল্টি দিবেন, না হয় আপনি ওই 5 বছর অথবা 10 বছর ডিস্ট্রিবিউটরশিপটা টেনে নিয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ব্যারিয়ার্স টু এন্ট্রি। মানে আপনি চাইলেই এন্ট্রি করতে পারবেন না, সেটার জন্য আপনার কিছু ব্যারিয়ার্স থাকবে, এবং আপনি চাইলেই যে ওই ডিস্ট্রিবিউটরশিপ ছেড়ে দিয়ে চলে আসবেন সেটাও পারবেন না। বুঝতে পেরেছেন ব্যারিয়ার্স টু এন্ট্রি এন্ড এক্সিট মানে কি? জি ম্যাম। আচ্ছা, জি ফার্মস ম্যাম। ইজ এ প্রাইস মেকার মানে হচ্ছে যেহেতু ফিউ সেলার, যেটা কিছুক্ষণ আগে বললাম, যেহেতু ধরেন আমরা দুজন মিলে একটা প্রোডাক্ট প্রডিউস করছি অলমোস্ট সেম, বাট আমরা প্রাইসটা এমন সেট করলাম, আমরা জানি আমাদের কস্টিং হচ্ছে ধরেন 10 টাকা অথবা 20 টাকা, সেই প্রোডাক্টের প্রাইস আমরা 1000 টাকা রেখে দিলাম। এখন ওই যে কস্টিংটা 10 টাকা অথবা 20 টাকা সেটা কিন্তু আমরাই জানি যারা প্রডিউসারের সংখ্যা কম, বাট যারা বায়ার তারা তো আর জানে না। সো আমরা সেট করলাম যে না, এটা আমরা 1000 টাকায় সেল করব। এখন যাদের এই প্রোডাক্টটা প্রয়োজন হবে তারা কিন্তু 1000 টাকা দিয়ে আমাদের কাছ থেকে কি করবে? পারচেস করবে। মানে হচ্ছে যে প্রোডাক্টগুলো আপনার অ্যাভেলেবেল না অথবা এক্সপেন্সিভ অথবা লাক্সারি প্রোডাক্ট, সেগুলোর হচ্ছে কি সোল সেলার থাকে অথবা ফিউ সেলার থাকে, সেক্ষেত্রে আপনার প্রাইসটা সেই কোম্পানির ওনার অথবা প্রোডিউসার কি করতে পারে? সেট করতে পারে। বুঝতে পেরেছেন? মানে তারা চাইলেই, মানে প্রত্যেকটা কোম্পানির প্রোডাক্টের প্রাইস প্রোডিউসাররাই সেল করে, বাট তারা চাইলে ইমপারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে তারা চাইলে কি করতে পারে? বেশি প্রাইস সেট করতে পারে, মানে প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য তারা প্রোডাক্টের প্রাইসটা বেশি সেট করতে পারবে। বাট পারফেক্ট কম্পিটিশনে কিন্তু আপনি অ্যাজ এ প্রোডিউসার প্রোডাক্টের প্রাইস সেট করবেন, বাট আপনি চাইলেই কিন্তু 70 টাকার প্রোডাক্ট 200 টাকা সেল করতে পারবেন না, কারণ এমন 70 টাকা দামের মানে আপনার প্রোডাক্টের কোয়ালিটির এবং আপনার প্রোডাক্টের অনেক সাবস্টিটিউটস আছে। সো আপনি যদি প্রাইস বেশি সেট করেন তাহলে আপনার প্রোডাকশন অথবা আপনার সেলটা অনেক বেশি কমে যাবে। বুঝতে পেরেছেন? ফার্ম ইজ এ প্রাইস মেকার কেন বলা হয়েছে? জি ম্যাম। এটা হচ্ছে এই জন্য। আচ্ছা, আমরা তো মনে হয় টোটাল রেভিনিউ কিভাবে ক্যালকুলেট করবে সেটা দেখেছিলাম টপিক 3-তে, সবার মনে আছে? প্রাইস ইনটু কোয়ান্টিটি, মানে টোটাল ইনকামটা আমরা কিভাবে ইয়েস ক্যালকুলেট ম্যাম, করতে পারি। মনে আছে। আচ্ছা, এটার সাথে আমরা আরো কিছু ক্যালকুলেশন দেখবো যে মার্জিনাল রেভিনিউ কিভাবে ক্যালকুলেট করব। ম্যাম, এটা কোশ্চেন ছিল ম্যাম। শিওর। ম্যাম, এটা টোটাল রেভিনিউ আর ইনকাম ম্যাম, এটা তো এক জিনিস। রেভিনিউ মানে ইনকাম, ইনকাম মানেও রেভিনিউ, মানে হচ্ছে ইয়েস ম্যাম। আপনার আয়টাকে বোঝানো হচ্ছে রেভিনিউ, সেটা আপনি ইনকামও বলতে পারেন, রেভিনিউ বলতে পারেন। আর যেটা আমরা চিন্তা করি যে
আমার পার্সোনাল ইনকাম যেটা, পার্সোনাল ইনকাম বলতে যেটা আমার থেকে যাচ্ছে, যেমন ধরেন এই টোটাল ইনকাম অথবা টোটাল রেভিনিউ মানে হচ্ছে আমি কয়টা প্রডিউস করেছিলাম আর কয়টা আমি সেল করেছি কত টাকায়, কয়টা সেল করেছি কত টাকায় সেল করেছি। এখন আমার যে প্রোডাক্টের প্রাইসটা সেটার মধ্যে তো আমার প্রোডাক্টের কস্টিংও আছে, তাই না? কস্টিং আছে না? জি ম্যাম। কস্টিং কি কি হতে পারে? কস্টিং হতে পারে লেবারের স্যালারি, কস্টিং হতে পারে র ম্যাটেরিয়াল, সব মিলিয়ে ধরেন আমি প্রোডাক্টের, হ্যাঁ প্রোডাক্টের প্রাইস সেট করলাম 100 টাকা, এর মধ্যে কস্টিং এ ছিল আমার 60 টাকা, তাহলে আমার প্রফিট জি কত? 40 টাকা না? জি ম্যাম। এই জিনিসটা হচ্ছে যখন আমরা আমার মানে প্রোডিউসারের পার্সোনাল যে ইনকামটা সেটাই হচ্ছে আপনার বেসিক্যালি প্রফিট, যেটা কিনা আমার যে ইনকাম মানে কোম্পানির যে ইনকাম, কোম্পানির ইনকাম থেকে আপনার যে কস্টিংটা হয়েছে কোম্পানির সেটা বাদ দিলে যেটা থাকছে সেটা হচ্ছে কি প্রফিট। এটা এখন আমরা দেখব। টোটাল রেভিনিউ তো বললাম যে প্রাইস ইনটু কোয়ান্টিটি, প্রাইস মানে যে প্রাইস আপনি সেল করছেন, কোয়ান্টিটি হচ্ছে আপনি কয়টা সেল করেছেন প্রোডাক্ট। আচ্ছা এভারেজ রেভিনিউটা তো এটা তো, আচ্ছা মার্জিনাল রেভিনিউটা আগে বলি। মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল কস্ট গতকাল দেখিয়েছিলাম না, গত ক্লাসে বলেছিলাম মার্জিনাল কস্ট কিভাবে ক্যালকুলেট করবেন। জি ম্যাম বলেছিলেন ম্যাম। বলেন ফর্মুলা বলেন। ইয়েস ম্যাম। ফর্মুলা কি? ম্যাম ফর্মুলা হচ্ছে ম্যাম কি, চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট অর কোয়ান্টিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট। ইয়েস ম্যাম। হ্যাঁ, আর এটা হচ্ছে কি যেহেতু রেভিনিউ, ওইটা তো কস্টিং ছিল, মার্জিনাল কস্ট মানে কি কস্টিং এর চেঞ্জটা আমরা দেখতে চাচ্ছিলাম, এটা হচ্ছে রেভিনিউ ইনকামের চেঞ্জিংটা আমরা দেখবো। তাহলে চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি অর আউটপুট। এখন যদি এটা আপনার 1 ইউনিট করে থাকে তাহলে জাস্ট প্রেজেন্ট থেকে প্রিভিয়াসটা মাইনাস করবেন, আর যদি আপনার 1 ইউনিট করে না থাকে তাহলে সেটা কি হবে, আপনাকে প্রেজেন্ট থেকে প্রিভিয়াসটা টোটাল টোটাল রেভিনিউটা প্রেজেন্ট টোটাল রেভিনিউ থেকে প্রিভিয়াস টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই প্রেজেন্ট কোয়ান্টিটি অর আউটপুট মাইনাস প্রিভিয়াস কোয়ান্টিটি অর আউটপুট। এই যে দেখেন এভারেজ রেভিনিউ, সরি মার্জিনাল রেভিনিউটা, মার্জিনাল রেভিনিউটা কি এখানে আপনার 1 ইউনিট করে আছে। আচ্ছা আমি আমাদের ওই গ্রাফ টেবিলটা থেকে দেখাচ্ছি। এভারেজ রেভিনিউটা কি, এভারেজ রেভিনিউ আর প্রাইস কিন্তু সেম। এভারেজ রেভিনিউটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কোয়ান্টিটি, না কোয়ান্টিটি অথবা আউটপুট, এই তো। এভারেজ কস্টিং আমরা কিভাবে করেছিলাম, এভারেজ কস্ট অথবা এভারেজ টোটাল কস্টটা যে আমরা ম্যাম ক্যালকুলেট টোটাল রেভিনিউ কে ম্যাম কোয়ান্টিটি দিয়ে ভাগ করছি ম্যাম। হ্যাঁ কোয়ান্টিটি অথবা আউটপুট। এখন টোটাল রেভিনিউর যে একটা ফর্মুলা আছে সেটা কি বলেন তো? ম্যাম টোটাল রেভিনিউ হচ্ছে ম্যাম প্রাইস ইনটু কোয়ান্টিটি ম্যাম। কোয়ান্টিটি। কোয়ান্টিটি। এখন কোয়ান্টিটি যদি বাদ যায় তাহলে থাকে কি? ম্যাম শুধু প্রাইস থাকে ম্যাম। প্রাইসটা থাকে, মানে এভারেজ রেভিনিউ হচ্ছে আপনার অ্যাকচুয়াল যে প্রাইসটা সেটাই হচ্ছে এভারেজ রেভিনিউ। এখন আপনারা যখন ক্যালকুলেশন করবেন তখন দেখতে পাবেন যে এখানে দেখেন, এখানে তো আসলে ইউনিট করে দেয়া আছে, আমি আপনাদের আরেকটা টেবিল করেছিলাম সেটা একটু দেখি, কস্ট ক্যালকুলেশন এখানেই দেখি। আচ্ছা এখান থেকে কি টোটাল রেভিনিউ ক্যালকুলেট করা পসিবল?
আমরা কি এই টেবিল থেকে টোটাল রেভিনিউ ক্যালকুলেট করতে পারবো? জি ম্যাম, পারবো ম্যাম। ক্যালকুলেট করেন, করে আমাকে বলেন। ম্যাম প্রাইস ইনটু কোয়ান্টিটি, প্রথমটা ম্যাম 0 হবে। ওকে, 0। দেন এরপরে হচ্ছে ম্যাম পরেরটা ম্যাম 100 100 এভারেজ না 1000? না ম্যাম, না ম্যাম 1000 1000 ম্যাম। তারপর রাইট হচ্ছে 20 ইনটু ম্যাম 2400। আচ্ছা, তারপর তারপর হচ্ছে ম্যাম 30 ইনটু 125 ইয়েস ম্যাম, কত বলেন? বলতেছি ম্যাম। ম্যাম 3750 ম্যাম 3750। ওকে, ভেরি গুড। দেন 40 40 ইনটু 130 130 কত? ম্যাম 5200, 5200। ওকে, দেন 45 ইনটু 45 140 45 ইনটু 140 কত? ম্যাম 6000। আচ্ছা, এই হচ্ছে আমরা টোটাল রেভিনিউ পেয়ে গেলাম। এখন এখান থেকে কি মার্জিনাল রেভিনিউ আমরা ক্যালকুলেট করতে পারি? মার্জিনাল রেভিনিউর জন্য কি লাগবে? টোটাল রেভিনিউ আর হচ্ছে কি কোয়ান্টিটি অথবা আউটপুট, এই তো? জি ম্যাম। তো জি এখানে ম্যাম, তো আমরা টোটাল রেভিনিউ পেয়ে গেলাম। রেভিনিউ পাইছি। আচ্ছা, এখানে আমরা টোটাল রেভিনিউ পেয়ে গেছি। আর কি প্রয়োজন? কোয়ান্টিটি, কোয়ান্টিটিও আছে। এখন এই দুইটা দিয়ে আমাদের কি করতে হবে? মার্জিনাল রেভিনিউ ক্যালকুলেট করতে হবে। প্রথমটা কি হবে? 0 ইয়েস ম্যাম। 0 না, বারবার বলেছি 0 হবে না। কেন হবে না? কারণ আমরা প্রেজেন্ট জানি, প্রিভিয়াস কিন্তু আমরা জানি না। সো যেহেতু জানি না, সেখানে কিন্তু 0 দিতে পারবো না। 0 কিন্তু পজিটিভ ভ্যালু। ম্যাম তাহলে টোটাল রেভিনিউতে কি ম্যাম ইয়ে হবে ম্যাম? টোটাল রেভিনিউ তো আর প্রেজেন্ট মাইনাস প্রিভিয়াস এর প্রয়োজন নাই, এখানেও আপনার ইনফিনিটি হবে। বাট এখানে কিন্তু আপনার প্রেজেন্ট এবং প্রিভিয়াস এর নাই, কারণ এখানে আপনার দুইটা অপশনই আছে, মানে প্রাইসও আছে, কোয়ান্টিটিও আছে। 0 ইনটু 0 এটা আপনার ইনফিনিটি আসবে। বাট এখানে কিন্তু আপনার প্রেজেন্ট মানে কোনোটা মিসিং নাই। যেটা মিসিং সেটা কিন্তু আমরা জানি না যে আসলে এখানে কি থাকবে। জি ম্যাম, বুঝতে পেরেছি। এখন আসেন মার্জিনাল রেভিনিউ পরেরটা ক্যালকুলেট করি। পরেরটা ক্যালকুলেট করলেই আমরা বুঝবো যে আসলে এখানে কি। আচ্ছা, এখানে ধরেন এই যে এই মার্জিনাল রেভিনিউ যদি এটা হয়, টোটাল রেভিনিউ যদি ইনফিনিট, আমরা কি জানি এখানে কত আসবে? না ম্যাম, জানি না। ধরেন যদি এই জিরোর পোরশনটা না থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে ক্যালকুলেট করতে পারতাম। যেহেতু জিরোর পোরশনটা আছে, থাকুক, এখানে আমাদের এটাও কি হবে? ইনফিনিট হবে, কারণ আমরা জানি না। এখানে ইনফিনিটির সাথে তো প্রিভিয়াস কি জানি না, প্রেজেন্টও হচ্ছে আপনার ইনফিনিট শো করছে। সেকেন্ডটা আপনার হচ্ছে কি প্রেজেন্ট জানি, প্রিভিয়াসটা আমরা জানি না। সো থার্ড যদি আমরা ক্যালকুলেশন করি, থার্ডেরটা কি হবে? এখানে আমরা যদি ক্যালকুলেট করি 22400 মাইনাস 1000, তাই না? 1000। আচ্ছা, ডিভাইডেড বাই জি ম্যাম, ডিভাইডেড বাই ম্যাম 20 ম্যাম। 20 মাইনাস 10, তাই না? ইয়েস ম্যাম, 20 20 মাইনাস 10 মানে 10। হ্যাঁ, এখন বলেন, ক্যালকুলেশন করে বলেন কত হয়েছে? ম্যাম হচ্ছে 140। আচ্ছা, 140। ওকে, তাহলে এই 140 হচ্ছে, আমি কিন্তু ক্যালকুলেশন করিনি, তাহলে এই 140 হচ্ছে কি আপনার মার্জিনাল রেভিনিউ। সেকেন্ডটা ক্যালকুলেট করেন। জি ম্যাম। 3750 মাইনাস 2400। হ্যাঁ 2400 ডিভাইডেড বাই 30 20 মাইনাস 30। না 30 30 মাইনাস মাইনাস 20 20। 30 মাইনাস 20 ইয়েস ম্যাম। কত? ম্যাম 135। 135। সবাই কি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, এখন আসেন এভারেজ রেভিনিউটা। এভারেজ রেভিনিউটা আমরা কি বলেছি? প্রাইস যেটা সেটাই হবে, তাই না? ম্যাম প্রাইসের সমান। প্রাইসটা সমানই হবে। এখন আমি তো বললাম যে প্রাইসটা সমান হবে, সমান হবে কিনা সেটা আপনারা একটু দেখবেন না ক্যালকুলেট করে। টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই
কোয়ান্টিটি অথবা জি ম্যাম। আউটপুট। এখন টোটাল রেভিনিউর সাথে এই যে যেটা ইনফিনিটি আছে সেটা বাদ দিই, টোটাল রেভিনিউ আছে 1000 ডিভাইডেড বাই 10 দেন তো কত হয় দেখেন তো। টোটাল রেভিনিউ হচ্ছে 1000, ম্যাম কোয়ান্টিটি হচ্ছে 10, ম্যাম 100 হয়। 100 সেম হয়েছে প্রাইসের সাথে। এই যে জি দেখেন ম্যাম। প্রাইস কিন্তু 100। সেকেন্ডটা আবার একটু করেন, টোটাল রেভিনিউ। 2400 ভাগ 20। হ্যাঁ জি ম্যাম 120 ম্যাম, সেম আসতেছে ম্যাম। এটা হচ্ছে সেম আছে ম্যাম। হ্যাঁ ক্যালকুলেশন করেও করতে পারেন, আর এটা কিন্তু সেমই আসবে কারণ এভারেজ রেভিনিউ ইকুয়াল টু প্রাইস। বাট যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা কিন্তু ওই এভারেজ রেভিনিউর যে ফর্মুলা টিআর ডিভাইডেড বাই কিউ অর কোয়ান্টিটি অর আউটপুট, সেটা আপনারা এভাবে ডিভাইড করেও দেখাতে পারেন। আচ্ছা, টোটাল রেভিনিউ দেখলাম, মার্জিনাল রেভিনিউ দেখলাম, আবার এভারেজ রেভিনিউ দেখলাম। এখন আমরা এখান থেকে প্রফিট দেখতে পারি না? জি ম্যাম। প্রফিটের ফর্মুলা কি? টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। এখন এখানে আমরা টোটাল কস্টও আছে, টোটাল রেভিনিউও আছে। এখন টোটাল রেভিনিউ হচ্ছে এখানে আপনার জিরো, ইনফাইনাইট। ইনফিনিট মানে আমরা জি ম্যাম। জানি না। সো এখানে আপনার টোটাল কস্ট হচ্ছে কত? 100 ম্যাম 100। হ্যাঁ, এখন এটা কিভাবে ক্যালকুলেট করবেন? এই পোরশনটাকে ম্যাম এটা মানে পোরশনটাকে কি বলবো আমরা? ম্যাম এটা তো ম্যাম ইনফাইনাইট থেকে 100 বিয়োগ করলে তো ম্যাম ইনফাইনাইটই আসবে। হ্যাঁ, এবং এই পোরশনটা কি? এটা কিন্তু ফিক্সড কস্টের পোরশনটা, যেখানে আমাদের কোনো ধরনের কোনো আউটপুট অথবা কোনো প্রোডাকশন হয়নি। এই কোনো আসবে না। প্রোডাকশন হওয়ার আগ পর্যন্ত যে কস্টিংটা, সেটাই হচ্ছে কি ফিক্সড কস্ট, তাই না? এই যে দেখেন ভেরিয়েবল কস্ট যখন প্রোডাকশন হবে তখন এই যে ফিক্সড কস্টই কিন্তু 100, দেখেছেন? জি ম্যাম, ফিক্সড কস্ট 100 ম্যাম। হ্যাঁ, এই জন্য এখানে আমার যখন কোনো আউটপুট নাই তখন তো আপনার রেভিনিউ নাই। আউটপুট যখন আমার থাকবে না, তখন আউটপুট না থাকলে কিন্তু আমার কোনো সেলও থাকবে না। আউটপুট হলেই তো আমার সেল করতে পারবো আমি। আচ্ছা, এর পরেরটা দেখেন, এটা তো ইনফিনিট দিয়ে দিই। এর পরেরটা দেখেন 1000 মানে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট 150 কত হয়? 850 ম্যাম। 18 এটা? ম্যাম শুধু ম্যাম 850। ও সরি 850 আমি এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার সেকেন্ডটা হচ্ছে আপনার কি 2400 মাইনাস 120 ম্যাম সরি 2240। 120 না 160, আমি ভুল বলেছি, আমি প্রাইস 60 বলে ম্যাম। ফেলছি 160 কত হয়? জি ম্যাম 2240। 2240 0। দেন হচ্ছে আপনার 3750 মাইনাস 178 কত হয়? 3750 মাইনাস 178 ম্যাম 3572। 3572 সবাই কি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন? লাস্ট আর জি একটা ম্যাম। দেখাবো, সেটা হচ্ছে চেঞ্জ ইন প্রফিট। চেঞ্জ ইন প্রফিটটা কি? আমাদের তো মানে অ্যাজ এ প্রোডিউসার যদি আমরা চিন্তা করি, সব মাসে অথবা সব বছরে অথবা প্রত্যেক বছরে অথবা প্রত্যেক মাসে অথবা প্রত্যেক উইকে কি আমাদের প্রফিট সেম থাকবে? না ম্যাম, সেম থাকবে না। প্রোডাকশন বাড়তেও পারে, প্রোডাকশন কমতেও পারে। প্রোডাকশন কমতেও বাড়লে পারে। আমাদের প্রফিট বেশি হবে, প্রোডাকশন কমে গেলে আমাদের প্রফিটটা কম হবে। এখন যেহেতু আমরা ইকোনমিক্যালি চিন্তা করছি, আমরা কিন্তু ধরেই নিচ্ছি আমাদের প্রফিট বেশি হবে। প্রফিট বেশি হবে Yes, ধরে ma'am. নিচ্ছি, কমও হতে পারে আবার লসও হতে পারে। প্রফিট কম বেশি তো আছেই, সাথে কিন্তু লসও হতে পারে। আমরা লস পর্যন্ত এখানে যাচ্ছি না, জাস্ট আমাদের প্রফিটটা চেঞ্জটা দেখতে যাচ্ছি। এখন প্রফিটের চেঞ্জটা আমরা কিভাবে দেখতে পারি? এক্সট্রা যে আমার প্রোডাকশন হয়েছে, ওই এক্সট্রা প্রোডাকশন করার জন্য আমার এক্সট্রা কস্টিং কেমন ছিল, এই তো। তাহলে চেঞ্জ ইন প্রফিটের ফর্মুলাটা কি? মার্জিনাল রেভিনিউ মাইনাস মার্জিনাল কস্ট। মার্জিনাল রেভিনিউ মাইনাস মার্জিনাল কস্ট, এটা হচ্ছে চেঞ্জ ইন প্রফিটের ফর্মুলা। সো এখানে দেখেন মার্জিনাল রেভিনিউ আছে, যেখানে যে পোরশনে নিউমেরিক্যাল নাম্বার আছে সেখান থেকে আমরা ক্যালকুলেট করি। ইনফিনিটি গুলো তো ইনফিনিটি আসবে।
এখানে হচ্ছে মার্জিনাল রেভিনিউ হচ্ছে 140 মাইনাস মার্জিনাল কস্ট হচ্ছে 1, তাহলে চেঞ্জ ইন প্রফিট কত? ম্যাম 139। 139। সেকেন্ডটা তো এখানে নাই, আমরা এটা কিভাবে ক্যালকুলেট করব? আমাদের তো এখানে ক্যালকুলেশন কম করেছিলাম। আচ্ছা, এটা আমরা একটু ক্যালকুলেট করি। টোটাল মার্জিনাল কস্ট যখন ক্যালকুলেট করব, এটা হচ্ছে প্রেজেন্ট টোটাল কস্ট হচ্ছে 178 না, 178 মাইনাস হচ্ছে 160 কত হয় ম্যাম? 18 হয়। আর এখানে হচ্ছে কি 30 মাইনাস 20, 30 মাইনাস 20 10, তাহলে 18 ডিভাইডেড বাই কত? 10 ম্যাম। কত হয়? 18 ডিভাইডেড বাই 10 ম্যাম 1.8। 1.8। এই 1.8 এখানে হচ্ছে আমাদের মার্জিনাল রেভিনিউ হচ্ছে কত? 135 মাইনাস 1.8। 1.8 কত আসছে? ম্যাম 133.2। 133.2। এটা হচ্ছে আপনার চেঞ্জ ইন প্রফিট। নিউমেরিক্যাল নাম্বার যাই আসুক না কেন আপনারা এখানে পয়েন্টে দিবেন। ফ্র্যাকশন যদি আসে তাহলে অবশ্যই পয়েন্টে লিখবেন, পয়েন্টে যদি না লিখেন তাহলে কিন্তু আমি মার্কস ডিডাক্ট করব। ওকে, আচ্ছা, এটা গেল আপনাদের কি কি দেখালাম এখানে। টোটাল কস্ট, মার্জিনাল কস্ট, এভারেজ কস্ট, এভারেজ ভ্যারিয়েবল কস্ট, এভারেজ ফিক্সড কস্ট, টোটাল রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, এভারেজ রেভিনিউ, প্রফিট, চেঞ্জ ইন প্রফিট। আচ্ছা, আপনাদের যদি এই চারটা দেয়া থাকে, কোয়ান্টিটি অর আউটপুট, প্রাইস, ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, এই চারটা যদি দেয়া থাকে তাহলে বাকি সবগুলো কি ক্যালকুলেট করা পসিবল? সবাই করতে পারবেন? কোয়ান্টিটি, কোয়ান্টিটি, প্রাইস, ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, মানে প্রথম যে চারটা কলাম, এই চারটা কলাম যদি দেয়া থাকে তাহলে বাকিগুলো ক্যালকুলেট করা পসিবল? জি ম্যাম, পারবো ম্যাম। আচ্ছা, আমি আপনাদের নেক্সট ক্লাসে না, মানে শনিবার তো আপনাদের ক্লাসটা হচ্ছে না, শনিবার দিনের মানে এই সপ্তাহে না হলে শনিবারের দিকে আমি আপনাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন দিয়ে দিব। পসিবল ম্যাম, করা যাবে। আচ্ছা, ঠিক আছে। কারো কোনো কোয়ারিজ আছে এই ক্যালকুলেশন নিয়ে? না ম্যাম। ওকে, না থাকলে খুবই ভালো, আর যদি থাকে না ম্যাম, ওভার দ্য ফোন অথবা মেসেঞ্জারে নক করলেও আমি বলে দিব। এই হলো আপনাদের ক্যালকুলেশনের পার্টটুকু গেল। আচ্ছা, আমরা এখন স্লাইডে দেখি, স্লাইডে কি অবস্থা। এখানে দেখেন, স্লাইডটা আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। স্লাইডে আসলে প্রত্যেকটা কস্টিং এর ক্ষেত্রেও আপনার ওই একটা একটা দুইটা দুইটা করে বোঝানো হয়েছে, এখানেও কিন্তু সেম। এখানে দেখেন টোটাল রেভিনিউ এবং হচ্ছে এভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ ক্যালকুলেট করেছে। দেন এর পরেরটা হচ্ছে আপনার যে প্রফিট, তারপরে হচ্ছে আপনার চেঞ্জ ইন প্রফিটটা দেখিয়েছে, দুইটা আলাদা করে দেখিয়েছে। আমি কিন্তু আপনাদের একটা টেবিলেই দেখিয়েছি। যদি কোয়েশ্চেনে আপনার এটাই থাকে যে ক্যালকুলেট দা টোটাল কস্ট থেকে চেঞ্জ ইন প্রফিট, একটা টেবিলেই থাকে, আপনারা একটা টেবিলেই দেখাবেন, একটা কোয়েশ্চেনে যদি কোয়েশ্চেনটা থাকে। আর যদি হ্যাঁ দুইটা থাকে, দুইটা কোয়েশ্চেন অথবা তিনটা কোয়েশ্চেন আলাদা করে দেওয়া থাকে, তাহলে যেই কোয়েশ্চেনে যেই কয়টা আপনাদের ক্যালকুলেট করতে বলা হবে সেই কয়টা আপনারা ক্যালকুলেট করবেন। এখানে দেখেন চেঞ্জ ইন প্রফিট কিন্তু মাইনাসে এসছে, দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আপনারা জাস্ট ফর্মুলা অনুযায়ী ডিভাইড, মাল্টিপ্লাই, সাম আপ আর ই করবেন। আপনাদের কি মাল্টিপ্লাই আছে, ডিভাইড আছে? এটা কোনটা? চেঞ্জ ইন প্রফিট, সরি মাল্টিপ্লাই তো নাই। চেঞ্জ ইন প্রফিট তো হচ্ছে আপনার জাস্ট আপনি মাইনাস করবেন, এমআর থেকে মানে মার্জিনাল রেভিনিউ থেকে মার্জিনাল কস্টটা মাইনাস করবেন। আর আপনার ডিভাইড তো হচ্ছে মার্জিনাল কস্টিং এ, এভারেজ মার্জিনাল কস্টিং এ আছে, এভারেজ কস্টিং এ আছে, এই দুটাতেই আপনাদের ডিভাইড আছে, চেঞ্জ ইনে ডিভাইড করা আছে। এই হচ্ছে আপনাদের, যখনই আপনাদের মনে হতে পারে ম্যাডাম আপনি তো মাইনাস দেখাননি, আপনাদের কিন্তু চেঞ্জ ইন প্রফিট মাইনাসও আসতে পারে। মাইনাস আসা মানে কি, যে আমার এক্সট্রা প্রোডাকশনে আমার এক্সট্রা প্রফিট হওয়ার কথা, বাট আমার এক্সট্রা প্রোডাকশনে আমার কস্টিংটা, এক্সট্রা কস্টিংটা বেশি ছিল, দ্যাটস ওয়াই আমার কি হয়েছে, লস হয়েছে, এক্সট্রা কোনো বেনিফিট অথবা প্রফিট হয়নি। এই হলো আপনাদের
আচ্ছা, আপনাদের দুইটা এখানে তো গ্রাফটা পুরোটা ড্র করা নেই। আচ্ছা, গ্রাফের পিকচারটা কি এখানে আছে নাকি আমি একটু দেখে নেই, একটা মিনিট। আচ্ছা, গ্রাফ দুইটা আমি আপনাদের মেসেঞ্জারে অথবা গুগল ক্লাসরুমে দিয়ে দিব, ঠিক আছে? ওকে ম্যাম। এখানে তো মনে হয় গ্রাফ দুইটা নাই। আচ্ছা, গ্রাফ দুইটা আমি পরে দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, প্রফিট ম্যাক্সিমাইজেশন এটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন অথবা কম্পিটিটিভ মার্কেট অর ইমপারফেক্ট কম্পিটিশনের যেই হোক না কেন, প্রোডিউসার যেই প্রোডাক্টটি প্রোডিউস করুক না কেন, মেন ইনকামস কি থাকবে? প্রোডাকশন ফাংশনে আমরা দেখেছিলাম কস্ট মিনিমাইজ করা, আর কস্ট যদি মিনিমাইজ করা যায় তাহলে আলটিমেটলি কি হবে? প্রফিট বেশি হবে। কারণ হচ্ছে পার্টিকুলারলি এই কম্পিটিটিভ মার্কেটের জন্যই কিন্তু এটা যে কস্ট মিনিমাইজ করতে হবে আর প্রফিটটা বেশি আর্ন করতে হবে। এখন যেটা আমি বলেছিলাম, এই পারফেক্ট কম্পিটিশনের যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টে যে কোনো প্রোডাকশনে একটা মিনিমাম কস্টিং থাকে, একটা হচ্ছে ম্যাক্সিমাম কস্টিং থাকে। এখন এই মিনিমাম আর ম্যাক্সিমামের মধ্যে পার্থক্যটা কি? মিনিমাম মানে হচ্ছে যে এর থেকে কমে ওই পার্টিকুলার প্রোডাক্টটা কি করা পসিবল না, প্রোডাকশন করা পসিবল না। আর ম্যাক্সিমাম মানে হচ্ছে যে আপনি চাইলে এর থেকে অনেক বেশি টাকা খরচ করেও সেম প্রোডাক্টটাই প্রডিউস করতে পারেন। কিভাবে একটু বলবেন? আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। বলেন তো কি বলেছে। হুম, ম্যাম, মানে বুঝতে পারছি ম্যাম, মানে ম্যাক্সিমাম তো ওর থেকে বেশি করতে হবে, কিন্তু না করতে হবে না, আপনি চাইলে করতে পারেন। পারে। আপনি চাইলে করতে পারেন বলতে, যেমন ধরেন মিনিমাম বলতে বোঝানো হচ্ছে যে ধরেন একটা প্রোডাক্টের প্রাইস সেট করলাম 20 টাকা, ঠিক আছে? এটার মিনিমাম কস্টিং মানে হচ্ছে, এটা কিন্তু পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে বলছি, বারবার বলছি, পারফেক্ট কম্পিটিশনের যে প্রোডাক্টগুলো সেগুলোর হচ্ছে কি প্রাইস যদি আমি একটু বেশি সেট করি, ধরেন অ্যাজ এ প্রোডিউসার আমি কিন্তু আমার প্রোডাক্টের প্রাইস 10 টাকার প্রোডাক্ট 100 টাকা সেল করতে পারি, প্রোডাক্টের প্রাইসটা সেট করতে পারি। তো আমি যদি প্রোডাক্টের প্রাইস 100 টাকা সেট করি, সেম প্রোডাক্টে আপনি 10 টাকায় পাচ্ছেন অথবা 20 টাকায় পাচ্ছেন, আপনি কি 100 টাকায় পারচেস করবেন সেটা? হ্যাঁ ম্যাম।
কখনোই করবেন না, কারণ এটা সাবস্টিটিউটস আছে। যেমন ধরেন আমি একটা কলমের কথাই বললাম, যেগুলো 5 টাকার কলম, আমরা কিন্তু জানি ওই 5 টাকার কলম মিনিমাম আপনার 2 টাকা খরচ করতে হবে, ঠিক আছে? আমরা ধরে নিলাম ওই 5 টাকার কলমটা প্রোডাকশন করতে মিনিমাম আপনার 2 টাকা খরচ করতে হবে। যদি 2 টাকা খরচ না করি তাহলে আমার একটা কলম প্রডিউস করা পসিবল না। এই 2 টাকার মধ্যে কি থাকবে? কলমের কালির খরচ থাকবে, প্লাস্টিকের খরচ থাকবে, যে মেশিনটা দিয়ে প্রডিউস করছি সেটার খরচ থাকবে, ইলেকট্রিসিটি থাকবে, যে লেবারটা এটা প্রডিউস করবে লেবারের একটা কস্টিং থাকবে। এই তো এই জিনিসগুলো থাকবে না? জি ম্যাম। আচ্ছা, মিনিমাম কস্টিং মানে 2 টাকার কমে প্রোডাকশন করা পসিবল না। এখন আমি যদি চাই, ধরেন অ্যাজ এ প্রোডিউসার আমি এই প্রোডাক্টটা এই সেম ম্যাটেরিয়ালস সেম পোর্শনেই প্রডিউস করছি, আমি চাইলে কি এটা 5 টাকা খরচ করতে পারি না? জি ম্যাম। এটা প্রোডাকশনের জন্য কিভাবে? ধরেন আমি লেবারদের সুযোগ সুবিধা বেশি দিলাম, ঠিক আছে, আমার ইলেকট্রিসিটি বিল বেশি আসলো। কিভাবে? নরমালি ধরেন আপনার কি বলবো, যে 2 টাকা কস্টিং এ প্রডিউস করবে সে ধরেন টিনের ঘরের মধ্যে সে তার ফ্যাক্টরি করলো, স্টাবলিশ করলো। বাট আমি চিন্তা করলাম যে না, আমি 5 তলা বিল্ডিং এর মধ্যে করব, আমার রেন্ট আর তার রেন্ট কি সেম হবে? না ম্যাম। আমার কস্টিং আর তার কস্টিং কি সেম হবে? না ম্যাম। সে তার ফ্যাক্টরিতে এসি দেয়নি, আমি আমার ফ্যাক্টরিতে এসি ইনক্লুড করলাম। আমি আমার ফ্যাক্টরিতে যারা লেবার আছে, আরেকটা যে কোম্পানি 2 টাকার কস্টে যে প্রোডাকশন করছে সে লেবারদের কোনো লাঞ্চ প্রোভাইড করলো না, আমি আমার লেবারদেরকে লাঞ্চ প্রোভাইড করলাম। এই যে খরচগুলো সেটা কোথায় ইনক্লুড হবে? ওই প্রোডাক্টের কস্টিং এ না? জি ম্যাম। এখন যে 2 টাকায় প্রডিউস করছে সে কিন্তু ইজিলি 5 টাকায় এই কলম সেল করতে পারবে, তাই না? জি ম্যাম। এখন আমি তো খরচই করে ফেলছি 5 টাকা, আমি কি 5 টাকায় এটা সেল করতে পারবো? করলে আমার কোনো লাভ হবে? আমি যে কষ্ট করলাম এটার বেনিফিট কি? কোনো বেনিফিট হলো? না ম্যাম। ডেফিনেটলি আমাকে 5 টাকার বেশি সেট করতে হবে। ধরেন আমি এই প্রোডাক্টের প্রাইস 10 টাকা সেট করলাম, কেউ কিনবে আমার প্রোডাক্ট বিপদে না পড়লে? না ম্যাম। তাহলে আমার কি আলটিমেটলি প্রফিট হলো? না ম্যাম। এই জিনিসটাই হচ্ছে এখানে বোঝানো হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন অফ দ্য পারফেক্ট কম্পিটিশনে। প্রফিট হবেই, আমরা জানি প্রফিট কম আর বেশি হবে। এখন প্রফিটটা কিভাবে আমরা বেশি করতে পারি? প্রফিটটা আমরা তখনই বেশি করতে পারি যখন কিনা আমরা কস্টটা মিনিমাইজ করব। যখনই আমাদের কস্ট কমে যাবে তখনই আমাদের প্রফিটটা কি হবে? বেশি হবে, কস্টিংটা যখন কমে যাবে। হ্যাঁ, এখন আমরা কিন্তু ইমপারফেক্ট কম্পিটিশনের প্রফিট ম্যাক্সিমাইজেশনটা দেখবো না, আমরা শুধুমাত্র এই পারফেক্ট কম্পিটিশনের প্রফিট ম্যাক্সিমাইজেশনটাই দেখবো। কেন? কারণ হচ্ছে পারফেক্ট কম্পিটিশনে হচ্ছে আপনি চাইলেই কি করতে পারবেন না, প্রাইস বাড়িয়ে দিয়ে প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবেন না। কারণ আপনি যদি প্রাইস বাড়িয়ে দেন তাহলে কি হবে? আপনার অটোমেটিক্যালি সেল কমে যাবে, সেল কমে গেলে আপনার প্রোডাকশন কমে যাবে, আপনার প্রোডাকশন কমে গেলে ফার্দার যতগুলো ফ্যাক্টর আছে সবগুলোই ডিক্রিজ করবে। বাট ইমপারফেক্ট অথবা মনোপলির ক্ষেত্রে কি, তাদের কিন্তু কোনো ব্যারিয়ার্স নাই, তারা চাইলেই প্রোডাক্টের প্রাইস 100 টাকার প্রোডাক্ট তারা কিন্তু 1000 টাকায় সেল করতে পারে, তাই না? কারণ তাদের কিন্তু কোনো সাবস্টিটিউটস নাই, আছে? না ম্যাম। এখন তারা কিন্তু চাইলে তাদের প্রফিটটা খুব ইজিলি ম্যাক্সিমাইজ করতে পারে। এখন যার প্রয়োজন হবে সে কিন্তু ঠিকই কি করবে, ওই 1000 টাকা দিয়ে ওই 10 টাকার প্রোডাক্টটা অথবা 100 টাকার প্রোডাক্টটা পারচেস করবে যার প্রয়োজন হবে। কারণ কি, এটা কোনো সাবস্টিটিউটস নাই যে আমি চাইলেই যে ঠিক আছে আমি 800-900 টাকায় পাচ্ছি সেটা আমি পারচেস করি, এটার কোনো সাবস্টিটিউটস নাই ইমপারফেক্টের ক্ষেত্রে। বাট প্রফিট ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে পারফেক্ট কম্পিটিশনে কিছু প্রবলেম আছে এবং কিছু লিমিটেশনস আছে, যেটা আমরা এই দুইটা অ্যাপ্রোচে দেখবো যে আসলে কিভাবে আমরা এই পারফেক্ট কম্পিটিশনের মার্কেটের প্রফিটটা বেশি করতে পারে, প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে পারে। এটার জন্য দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে আপনার টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট। এই অ্যাপ্রোচে আমরা দেখতে পারি যে প্রোডাকশনটা কেমন হচ্ছে, এবং আমার প্রফিটটা কেমন হচ্ছে। আর সেকেন্ডটা হচ্ছে কি এক্সট্রা রেভিনিউ এবং এক্সট্রা কস্ট দিয়ে, মানে হচ্ছে মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট। এটা দিয়েও আমরা কি করতে পারি, দেখতে পারি যে আসলে আমার এক্সট্রা কস্টিং কেমন হয়েছে আর আমার এক্সট্রা রেভিনিউ কেমন হয়েছে। এই দুইটার ডিফারেন্সটা দিয়ে আমরা কি করতে পারি, প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারি পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে। আচ্ছা, আগে আসেন টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউটার ক্ষেত্রে এখানে আমি লিখেই রাখছি মনে হয়। আচ্ছা, এখানে টোটাল রেভিনিউ যেটা সেটা হচ্ছে কি, প্রফিট আমরা কিভাবে ক্যালকুলেট করি, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, তাই না? এখন যখন আমরা ক্যালকুলেশন করব তখন দেখলে তোমরা বুঝবো যে কোন মাসে আমাদের কেমন ধরনের
প্রফিট হয়েছে, কোন মাসে বেশি প্রফিট হয়েছে, কোন জি মাসে ম্যাম। কস্টিংটা কম হয়েছে। এখন এখানে দেখেন এই যে ফর্মুলা, এটা হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। এখানে দেখেন আমি কস্টিং এবং রেভিনিউটা দিয়ে রেখেছি। এখন আমরা এখানে যদি 3টা মাস দেওয়া আছে, 3টা মাস দিয়ে ধরেন 3টা মাসের দেখতে পারেন অ্যাজ এ প্রোডিউসার আপনি 3 দিনেরটাও ক্যালকুলেট করতে পারেন, 3 দিনের, 3 সপ্তাহের, 1 সপ্তাহের, 3 মাসের, বছরের। আপনি যেভাবে আপনার প্রফিটটা দেখতে চান সেভাবেই কিন্তু আপনি দেখতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট আমি এখানে মাস দিয়ে দেখিয়েছি। এখন এই 3 মাসের মধ্যে কোন মাসে প্রফিট বেশি হয়েছে বলেন তো? জানুয়ারি। কেন? ম্যাম টোটাল কস্ট মাইনাস না, টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। মানে হচ্ছে আমরা জানুয়ারিটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু 3টা মাসে আপনার প্রফিট হয়েছে, কোনো মাসে কি প্রফিট হয়নি এমন হয়েছে? মাইনাস ma'am। কিন্তু আসেনি, প্রফিট হয়েছে। বাট এই 3টা মাসের মধ্যে কম্পেয়ার করলে আমরা দেখব সবচেয়ে কম কস্টিং ছিল জানুয়ারি মাসে, এবং সেই মাসে আপনার রেভিনিউটা বেশি ছিল। রেভিনিউ মানে রেভিনিউটা কিন্তু মোটামুটি আমরা এখানে ফিক্সড ধরেছি। কেন? কারণ হচ্ছে আপনি যেমন সেল করছেন, কস্টিংটা কিসের উপরে ডিপেন্ড করে? আপনার র ম্যাটেরিয়ালস এর উপরে, আপনার লেবারের কস্টিং এর উপরে, আপনার আদার্স যে কস্টিং সেগুলোর উপরে ডিপেন্ড করছে। এখন ধরেন জানুয়ারি মাসে আপনার র ম্যাটেরিয়ালস এর কস্টিং অনেক কম ছিল, বাট আপনি কি প্রোডাক্টের প্রাইস কমিয়ে দিয়েছেন? কখনো কি এমন করবেন যে ধরেন র ম্যাটেরিয়ালস আগে কিনতেন 30 টাকা করে, 30 টাকা করে কিনে আপনি 50 টাকা সেল করতেন। ওকে, 30 টাকা করে কিনে আপনি 50 টাকা সেল করতেন। এখন আপনি গিয়ে দেখলেন পরের বার র ম্যাটেরিয়ালস এর দাম হয়ে গেল 20 টাকা, আপনি কি 40 টাকা করে দিবেন দাম? না ম্যাম। আপনি কিন্তু 50 টাকায় সেল করবেন। বাট যদি এটার উল্টো সিচুয়েশন হয়, 30 টাকার জায়গায় দেখলেন 40 টাকা হয়ে গেল, আপনি কি প্রাইসের প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দিবেন না? জি ম্যাম, 80 তখন টাকা আপনি করতে। কি করবেন? ওই 50 টাকার জায়গায় 60 টাকা 70 টাকা যাই হোক না কেন আপনি প্রোডাক্টের প্রাইসটা বাড়িয়ে দিবেন। বাড়াতে কিন্তু কমে গেলে কিন্তু আমরা অ্যাজ এ কখনো প্রোডিউসার কমাবো। কখনো কমাই না। কমাবো। এখন এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে যে এখানে দেখেন যখনই আপনার কস্টটা কমে গেছে আপনার কিন্তু প্রফিটটা ইনক্রিজ করেছে। কারণ অ্যাজ এ প্রোডিউসার চাইলেই কি করা পসিবল না? প্রোডাক্টের প্রাইসটা বাড়ানো পসিবল না পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে। যে মিনিমাম কস্টিংটা থাকবে, বাট মিনিমাম কস্টিং এর মধ্যে যদি আপনার র ম্যাটেরিয়ালস অথবা ধরেন আপনি যে ইকুইপমেন্টস গুলো ইউজ করছেন সেটা আপনার কস্টিংটা কম হলো, অথবা আপনি আগে 100 জন লেবার হায়ার করেছিলেন, এখন আপনি 50 জন লেবার দিয়ে প্রোডিউস করতে পারছেন ওই 100 জনের প্রোডাকশনটাই, তখন কি আপনার 50 জনের স্যালারি দেওয়া কমে গেল না? এটাও কিন্তু আপনার রেভিনিউর একটা পার্ট। এই যে কস্টিংটা, এই 3টার মধ্যে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে টোটাল রেভিনিউ এন্ড টোটাল কস্টিং এর ক্ষেত্রে যে যেই মাসে আপনার কস্টিংটা কম এবং রেভিনিউটা বেশি হচ্ছে, টোটাল রেভিনিউটা বেশি হচ্ছে, সেটাই হচ্ছে কি আপনার প্রফিট ম্যাক্সিমাইজেশন ইন টার্মস অফ পারফেক্ট কম্পিটিশন মার্কেট। যখন আমি আপনাদের গ্রাফটা দিব তখন আপনারা আরো ক্লিয়ার হবেন। এই যে দেখেন প্রফিট যে ফর্মুলা টিআর মাইনাস টিসি, তার মানে এটা আমরা বলতে পারি যদি আমরা এই টোটাল রেভিনিউ এন্ড টোটাল কস্ট অ্যাপ্রোচে প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাই তাহলে কি হবে? যেই পয়েন্টে আপনার টোটাল রেভিনিউ এবং টোটাল কস্টিং এর গ্যাপটা সব থেকে বেশি হবে, মানে কস্টিংটা খুব কম হবে এবং রেভিনিউটা অনেক বেশি হবে, সেই পয়েন্টটাই হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, এই যে এখানে দেখেন এটা একটু পড়েন, আমি গ্রাফটা আপনারা এটা একটু দেখেন, আমি গ্রাফটা এখনই ড্র করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা মিনিট।
সবাই পড়েছেন? জি ম্যাম। কি বুঝতে পারলেন বলেন? বলেন টোটাল কি রেভিনিউ টোটাল কস্টের যে মানে পার্থক্য। যে ডিফারেন্সটা থাকবে। জি ম্যাম। আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি একটা গ্রাফ দিয়েছি, দেখেন তো দেখতে পাচ্ছেন কিনা। আমি জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এই গ্রাফটাই হচ্ছে আপনার, আমি কিভাবে যাব, আচ্ছা এই যে গ্রাফটা, এই গ্রাফটায় দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কার্ভটা, সেটা হচ্ছে লাইনটা, সেটা হচ্ছে আপনার টোটাল রেভিনিউ শো করছে, এবং এখানে হচ্ছে টোটাল কস্ট কার্ভ দেখানো হয়েছে। এই টোটাল কস্ট কার্ভটা ফ্ল্যাকচুয়েটিং, মানে হচ্ছে একবার পিক পয়েন্টে আছে, একবার থ্রু পয়েন্টে আছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একবার পিক পয়েন্টে, একবার হচ্ছে থ্রু পয়েন্ট। আর হরিজন্টাল এক্সিসে কোয়ান্টিটি অথবা আউটপুটটা দেখানো হচ্ছে, আর ভার্টিক্যাল এক্সিস হচ্ছে কস্টিং এবং রেভিনিউটা দেখানো হচ্ছে। এখন আসেন, এই যে তিনটা পয়েন্ট এ বি অ্যান্ড সি, আমি তো আপনাদের এক্সাম্পল দিয়ে দেখালাম নিউমারিক্যালি। এখন আমাকে একটু বলেন তো, এই পয়েন্ট এ বি অ্যান্ড সি, এই তিনটা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টে প্রফিট ম্যাক্সিমাইজড হয়েছে? ম্যাম সিতে। ভেরি গুড, কিভাবে? ম্যাম সব থেকে বেশি এর থেকে তুলনায় বি বেশি, তারপর বি থেকে তুলনায় সি বেশি আমাদের। আমি এতক্ষণ এই বক বক করলাম, আমি তো এখানে দেখতেছি যে এই তিনটা পয়েন্ট এ অ্যান্ড সি হচ্ছে ইন্টারসেক্ট করেছে, মানে কি জি ম্যাম। রেভিনিউ এবং কস্ট সেম, যত ইনকাম জি হয়েছে ঠিক ততই খরচ হয়েছে, তো আপনার প্রফিট বেশি কেমনে হলো বলেন তো? প্রফিটটা যে বেশি হলো কিভাবে হলো? হয়েছে প্রফিট বেশি। এ অ্যান্ড সি মানে কি? এই দুইটা পয়েন্ট কি শো করছে? দুইটাই ইন্টারসেক্ট করেছে না? জি ম্যাম। তাহলে এখানে কি টোটাল রেভিনিউ যা, টোটাল কস্টিংও তাই বোঝাচ্ছে না? যে টোটাল রেভিনিউ আমরা ধরে নিলাম জি 100, ম্যাম। তাহলে কি টোটাল কস্টিংও তো 100, দুইটা ইকুয়াল হয়ে গেছে। দুইটা ইকুয়াল মানে কি? দুইটাই সেম, কস্টিংও যা রেভিনিউ তা, নাকি? রেভিনিউ একই। জি ম্যাম। তাহলে কি এই দুইটায় কোনোটায় প্রফিট ম্যাক্সিমাইজড হয়েছে? পয়েন্ট বি তে দেখেন, পয়েন্ট বি তে হচ্ছে আপনার কস্টিংটা কম, তাই না? জি ম্যাম। দেখতে পাচ্ছেন কস্টিংটা কম আপনার টোটাল রেভিনিউ থেকে। কস্টিংটা কম মানে সবচেয়ে বেশি কম কিন্তু এই পয়েন্টেই, কস্টিংটা আপনার কম হচ্ছে আর রেভিনিউটা আপনার বেশি হচ্ছে। এটা কি বুঝতে পারছেন কাজ থেকে, জি ম্যাম। নাকি বুঝতে পারছেন না? বুঝতে পারছি। বুঝতে পারলে তো খুবই ভালো। সবাই কি বুঝতে পেরেছেন নাকি শুধু একজনই বুঝতে পেরেছেন? আচ্ছা, বাকিরা রেসপন্স করে না কেন? বাকিরা কি ঘুমায় গেছে? বাকিরা কোথায়? কিভাবে বলবো? কিভাবে বলবেন? বাকিরা কোথায়? মানে বাকিরা নাই? আমি তো পার্টিসিপেন্ট কয়জন? 7 জন। জি ম্যাম আছে। তো থাকলে বলেন না কেন? বুঝতে পারলেও বলেন, না বুঝতে পারলেও বলেন, না বুঝতে পারলে আমি আবার বলবো নাকি? বুঝতে পেরেছেন না পারেন নাই?
এখন মনে হয় আমি বোঝাতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে কি আমরা কস্টিং আর রেভিনিউটা দেখিয়েছি, তাই না? যে কেমন কস্টিং হয়েছে, কেমন রেভিনিউ হয়েছে, এই তো। জি ম্যাম। আচ্ছা, দেখি এখানে লিখতে পারি কিনা। এখানে যেহেতু আছে তার মানে সব থেকে বেশি হবে, তাই না? আমরা এখানে 200 ধরলাম। দেন আমরা এখানে তার থেকে কম, এই তো। 100। হ্যাঁ, 100 ধরলাম। দেন এখানে হচ্ছে আপনার তার থেকে কম হবে, তাই না? 50। জি ম্যাম। 50 অথবা 80, যাই ধরি, 80 ধরলাম। দেন এর পরে যেহেতু আরেকটা আছে সেটাই আমরা 50 ধরি। আচ্ছা, এখন এই যে পয়েন্ট এ এন্ড সি, এই দুইটা পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি? আপনার কস্টিং কত ছিল? 80, তাই না? এ এন্ড সি, এতে কি দেখতে পাচ্ছি? কস্টিংও আপনার 80, আপনার রেভিনিউ হচ্ছে 80, তাই না? এই পয়েন্টটায়। জি ম্যাম। আর এই পয়েন্ট সি তে কি বোঝাচ্ছে? যে আপনার কস্টিং ছিল 200, আপনার রেভিনিউ ছিল 200, দ্যাট মিন্স দুইটাই ইকুয়াল, 200। যেহেতু ইন্টারসেক্ট করেছে। এখন যদি আমরা পয়েন্ট বিটাকে এক্সপ্লেন করি, পয়েন্ট বিতে দেখেন আপনার কস্টিং হচ্ছে কত? কস্টিং হচ্ছে আপনার 50, আর 100। আপনার না, কস্টিং কিন্তু 50, এই যে দেখেন, এই যে পয়েন্ট, এই যে কস্ট কার্ভ, ঠিক আছে? আর আপনার রেভিনিউ হচ্ছে কত? রেভিনিউ হচ্ছে 100। 100। তাহলে এই তিনটা পয়েন্টের মধ্যে মানে হচ্ছে 100 মাইনাস 50, তো আপনার 50 হচ্ছে প্রফিট। এই তিনটা পয়েন্টে কোন পয়েন্টে প্রফিট ম্যাক্সিমাইজড হলো? প্রফিটটা কোন পয়েন্টে বেশি হয়েছে? পয়েন্ট এ, বি এন্ড সি? বি তে। হ্যাঁ, বি। ডি কই পেলেন? বি ম্যাম, বি। বি, বিতে। কারণ হচ্ছে এখানে হচ্ছে এই তিনটা পয়েন্টের মধ্যে, পয়েন্ট এ, বি এন্ড সি, এই তিনটা পয়েন্টের মধ্যে আপনার প্রফিট ম্যাক্সিমাইজেশন হয়েছে পয়েন্ট বিতে, কারণ এখানে আপনার কস্টিংটা কম হয়েছে, কস্টিংটা কম আর রেভিনিউটা বেশি। বেশি। এটা হচ্ছে আপনার প্রফিট ম্যাক্সিমাইজেশন ইন টার্মস অফ টোটাল রেভিনিউ এন্ড টোটাল কস্ট অ্যাপ্রোচ। এবার কি সবাই বুঝতে পেরেছেন? আমি কি বোঝাতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, যদি বোঝাতে পারি তাহলে তো খুবই ভালো। এরপরে আসেন আর একটা পার্ট আছে। ও, এটা তো আগে কি ব্যাপার? আচ্ছা, এই দাগ তো রয়ে গেল। ওকে, টোটাল রেভিনিউ তো বলে দিলাম। আগে মার্জিনাল। আচ্ছা, মার্জিনাল রেভিনিউর যে কন্ডিশনটা কোথায়? এই তো, মার্জিনাল রেভিনিউ যেটা, সেটা হচ্ছে কি আপনার এক্সট্রা ইনকাম এবং এক্সট্রা যে কস্টিংটা, সেটার যে ডিফারেন্সটা, সেটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব যে আসলে পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে কিভাবে প্রফিটটা ম্যাক্সিমাইজড হয়। এর জন্য আমাদের দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে। এই প্রফিট ম্যাক্সিমাইজেশন দেখানোর জন্য এমআর আর এমসি দিয়ে যখনই আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশন দেখাবো। আচ্ছা, ক্লাস টাইম কি শেষ? জি ম্যাম। আচ্ছা, আমার আর 10 মিনিট সময় লাগবে, আপনি একটু 10 মিনিট সময় দেন, আমি এটা শেষ করে দিই। এই পর্যন্তই আপনাদের সিলেবাস, ঠিক আছে? ওকে কন্ডিশন দুইটা হচ্ছে, একটা হচ্ছে নেসেসারি কন্ডিশন, যেটা আপনাকে আগে ফুলফিল করতে হবে, সাফিসিয়েন্টটা পরে করবেন। যখনই আমরা কন্ডিশন গুলো দেখবো, কন্ডিশন গুলো যদি নেসেসারি কন্ডিশন থাকে, সেটা হচ্ছে আপনাকে মাস্ট ফুলফিল করতে হবে আগে, আগে ফুলফিল করতে হবে নেসেসিটি কন্ডিশনটা, দেন হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। নেসেসিটি কন্ডিশনটা কি? যদি আমরা মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্টের প্রফিট ম্যাক্সিমাইজেশন দেখাতে চাই এই দুইটা ফ্যাক্টর অথবা টার্মস দিয়ে, তখন আমাদের প্রথম যে কন্ডিশনটা ফুলফিল করতে হবে, কোন
কন্ডিশনটা সেটা হচ্ছে কি এমআর ইকুয়াল টু এমসি। আমরা কিন্তু টোটাল রেভিনিউ এন্ড টোটাল কস্ট কি দেখলাম, যখন ইকুয়াল হলো তখন কিন্তু আপনার কি হলো না, প্রফিট ম্যাক্সিমাইজড হলো না। হয় নাই। বাট মার্জিনালের ক্ষেত্রে কি হবে, যেহেতু এটা এক্সট্রা বেনিফিট অর এক্সট্রা প্রফিট অর এক্সট্রা রেভিনিউ, সেক্ষেত্রে কি হবে, আপনার এই মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল কস্ট হতে হবে অবশ্যই। যদি এই পয়েন্টটা, এই কন্ডিশনটা কোনো পয়েন্টে ফুলফিল করে, তাহলে আমাদের দেখতে হবে সেকেন্ড কন্ডিশনটা কোন পয়েন্টে ফুলফিল করছে। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। স্লোপ অফ এমসি ইজ গ্রেটার দেন স্লোপ অফ এমআর, মানে হচ্ছে এমসি মানে মার্জিনাল কস্টের স্লোপটা বেশি হবে এমআর এর থেকে, মানে মার্জিনাল রেভিনিউ কার্ভের থেকে। আমি কার্ভটার ছবিটা আগে আপনাদের দিই, পিকটা দিই, দেন আমি আপনাদের এটার মধ্যে ড্র করে দেখাচ্ছি। আচ্ছা, কার্ভটা রোটেট করে দেই। কার্ভটা কি আপনারা পেয়েছেন? জি ম্যাম, পেয়েছি। কিন্তু কার্ভটা রোটেট করতে হবে, দাঁড়ান। এই কার্ভটা হচ্ছে আপনার মার্জিনাল রেভিনিউ এন্ড মার্জিনাল কস্ট কার্ভ দিয়ে যে গ্রাফটা আমরা দেখব। বারবার রোটেট কেন হচ্ছে? আমি তো রোটেট করেই দিলাম, আবারও তো। আচ্ছা, আপনাদের এখানে কি এমন হয়েছে না? এখন মনে হয় ঠিক আছে না? আমি একটু চেক করি। জি ম্যাম, এখন ঠিক আছে ম্যাম। ঠিক আছে না? আচ্ছা, এই যে হ্যাঁ ম্যাম। নেসেসিটি কন্ডিশন এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, এই দুইটা কন্ডিশন আমরা এই গ্রাফে ফুলফিল করব। সেটা কিভাবে এখন আমরা একটু দেখি। আচ্ছা, এটার আগে আমি আপনাদের একটা টার্ম দিই, সেটা আপনারা একটু পড়েন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। এটা না, এইটা, এই যে দা কন্ডিশন থেকে এমআর কার্ভ পর্যন্ত, এইটুকু আপনারা একটু পড়েন। 1 মিনিট সময় দিলাম, এটা আপনারা একটু পড়েন। এই লেখাটা পড়ে কি বুঝতে পারলেন বলেন? এই লেখা থেকে কি কিছু বোঝা যাচ্ছে? জি ম্যাম, এখানে বলেছে ম্যাম এমআর আর এমসি। কোথায় গেলেন? জি ম্যাম। হ্যাঁ বলেন, এতক্ষণ শুনি নাই। ম্যাম, এখানে বলেছে মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট সমান হবে। হুম, আর then? যদি সমান না হয় তাহলে ম্যাম ওই ফার্ম বা
ইকুইলিব্রিয়ামটাই থাকবে না। মানে ওই কোম্পানি হোক আর ফার্ম হোক যেটাই হোক ফ্যাক্টরি হোক সেখানে আপনার কি থাকবে না, ইকুইলিব্রিয়াম অথবা প্রফিট ম্যাক্সিমাইজেশনটা থাকবে না, প্রফিট ম্যাক্সিমাইজেশনটা আসবে না আর কি। আর ইয়েস ম্যাম। সেকেন্ড কন্ডিশনটা, এই যে দ্য সেকেন্ড কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম রিকোয়ার্স, এই যে এই লাইনটা একটু দেখেন, দিস মিনস দ্যাট দ্য এমসি মাস্ট কাট দ্য এমআর কার্ভ ফ্রম বিলো, দ্য স্লোপ অফ এমসি মাস্ট বি স্টিপার দেন দ্য স্লোপ অফ এমআর কার্ভ। মানে এখানে বোঝানো হয়েছে, এই লাইনটা দিয়ে এখানে বোঝানো হয়েছে যে আপনাকে সাফিসিয়েন্ট যে কন্ডিশনটা বলেছিলাম সেটা কি ছিল, যে স্লোপ অফ এমআর স্লোপ অফ এমসি ইজ গ্রেটার দেন স্লোপ অফ এমআর, মানে এমসির স্লোপটা বেশি হবে এমআর এর মানে কার্ভ থেকে, মার্জিনাল রেভিনিউর কার্ভ থেকে মার্জিনাল কস্ট কার্ভের স্লোপটা বেশি হবে। এখন স্লোপটা কখন বেশি হবে, যখন কিনা এমসি কার্ভ মানে হচ্ছে মার্জিনাল কস্ট কার্ভটা মার্জিনাল রেভিনিউ কার্ভকে নিচ থেকে কাট করবে, তাই না? এই কথাটা এখানে বলা হয়েছে না? জি ম্যাম। এবং হচ্ছে এমসি কার্ভটা কোন পয়েন্টে বেশি স্টিপার থাকবে, স্টিপার মানে কি, খারাপ ভাবে থাকবে কার্ভটা। এখন আমরা আগে কার্ভটা দেখি, দেন এই এক্সপ্লেনেশনটা দিই। এই যে আমরা কার্ভটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কি, এই যে এটা সেটা হচ্ছে আপনার যে প্যারালাল যে লাইনটা সেটা হচ্ছে আপনার এমআর কার্ভ, এমআর কার্ভ। এমআর কার্ভ, আচ্ছা এখানে হচ্ছে কি যে এই কার্ভটা এমসি কার্ভ, আমি আপনাদের বলেছিলাম কস্ট অফ প্রোডাকশন যখন পড়িয়েছিলাম যে সবগুলো কার্ভই সবগুলো কস্ট কার্ভে কি হবে, ইউ শেপড হবে, কিছু কয়েকটা কার্ভ ফ্ল্যাটার হবে, কয়েকটা কার্ভ কি হবে, স্টিপার হবে। সো যেগুলো আপনার এভারেজ কস্টিং কার্ভগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার ফ্ল্যাটার হয়, যেগুলো আপনার শর্ট রানের কার্ভগুলো থাকে মানে হচ্ছে জাস্ট এমসি কার্ভ, এই কার্ভগুলো হচ্ছে এমসি কার্ভ, ভেরিয়েবল কস্ট কার্ভ, মানে যে কস্ট কার্ভগুলো থাকবে ইনিশিয়ালি অথবা অরিজিনালি সেগুলো হচ্ছে কি আপনার স্টিপার থাকবে এভারেজ কস্ট কার্ভের থেকে। এখন এখানে যে কার্ভটা সেটা হচ্ছে কি শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ, মানে হচ্ছে সেটা 1 মাসের হতে পারে, 1 বছরের হতে পারে, মানে শর্ট রান বলতে আমরা ধরে নেই যে 1 মাস থেকে 1 বছর পর্যন্ত যে টাইম পিরিয়ডটা সেটা হচ্ছে শর্ট রান টাইম পিরিয়ড। এর মধ্যে এখন আমরা এখানে যে কার্ভটা দেখিয়েছি, ইউ শেপ যে কস্ট কার্ভটা দেখিয়েছি সেটা হচ্ছে কি শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ। এখন প্রথম যে কন্ডিশনটা, ওই প্রথম কন্ডিশনটা কি বলেছিল ম্যাম? প্রথম কন্ডিশন এমআর মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট। এই যে কন্ডিশনটা এটা কোন পয়েন্টে ফুলফিল করেছে বলেন তো? ম্যাম এমআর এবং এমসি মানে ইন্টারসেক্ট করা, আগে তো আমরা দেখলাম যে টোটাল কস্ট কার্ভ আর টোটাল রেভিনিউ যে ইন্টারসেক্ট করলো, এই এরকম পয়েন্ট কোনটা বলেন তো? ম্যাম ই পয়েন্টে, ই এবং ই প্রাইম দুইটাই কিন্তু আপনার ইন্টারসেক্ট করেছে, দুইটাই ইন্টারসেক্ট করেছে না? এই ই প্রাইমে কি বোঝানো হচ্ছে, এই পয়েন্টটা কিন্তু এম আর ইকুয়াল টু এমসি, এবং পয়েন্ট ই এখানেও কিন্তু এম আর ইকুয়াল টু এমসি হয়েছে, তাই না? মানে নেসেসিটি কন্ডিশনটা আমাদের দুইটা পয়েন্টে ফুলফিল হয়েছে, বাট দুইটা পয়েন্ট কি কখনো প্রফিট ম্যাক্সিমাইজড হতে পারবে? যে কোনো একটা পয়েন্টে, জি ম্যাম, মানে যে কোনো একটা পয়েন্টে আমাদের দেখাতে হবে না প্রফিট ম্যাক্সিমাইজেশনটা? জি ম্যাম, একটা পয়েন্টে দেখাতে হবে। হ্যাঁ, দুইটা পয়েন্টে তো আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশন দেখাতে পারবো না। প্রফিট ম্যাক্সিমাইজেশন কি, যে দুই কম্পেয়ার করে বলবো যে কোনো একটাই যেটাই কিনা প্রফিটটা ম্যাক্সিমাইজড হয়েছে। এখন এখানে কি হচ্ছে, দুইটা পয়েন্টে নেসেসিটি কন্ডিশনটা ফুলফিল হয়ে গেছে। আচ্ছা আমরা দেখি তাহলে সাফিসিয়েন্ট কন্ডিশনটা কোন পয়েন্টে ফুলফিল হয়। সাফিসিয়েন্ট কন্ডিশনটা কি দুইটা পয়েন্টে মানে ই এবং ই প্রাইম দুইটা পয়েন্টে ফুলফিল হয়েছে না যে কোনো একটাই? আর যদি যে কোনো একটা হয় তাহলে কোনটায়? ম্যাম ই পয়েন্টে ফুলফিল হয়েছে। আচ্ছা কেন বলেন তো? ম্যাম এটা তো ম্যাম, বলেন ম্যাম। ম্যাম শুনতে পাচ্ছে?
এখানে যদি আমরা স্লোপটা ড্র করি, কোনটার স্লোপটা বেশি হবে, এই পয়েন্টে ই প্রাইম পয়েন্টের না ই পয়েন্টের? ই পয়েন্টের না, কারণ কি স্টিপার যে পয়েন্টটা সেই পয়েন্টেরই তো স্লোপ বেশি হয়, তাই না? জি ম্যাম। আমরা তো তাই জানি নাকি? এটা কি আমরা সবাই ma'am. জানি? যেই পয়েন্টে আপনার স্টিপার হয়, যেই কার্ভটা স্টিপার হয় সেই কার্ভটার কি হয়, ওই পয়েন্টে আপনার কি হয়, স্টিপার হয়। তো এই যে এমসি কার্ভটা কি বলেছে, অবশ্যই নিচ থেকে কাট করবে এমআর কার্ভকে। ই প্রাইম পয়েন্টে কি নিচ থেকে কাট করেছে না ই পয়েন্টে নিচ থেকে কাট করেছে, বলেন তো? সিম্পলি যে লাইনটা কিছুক্ষণ আগে পড়লাম সেকেন্ড কন্ডিশনে, যে অবশ্যই এমসি কার্ভটা এমআর কার্ভকে নিচ থেকে কাট করবে যেই পয়েন্টে, সেই পয়েন্টে স্টিপার হবে এবং সেই পয়েন্টে এমসি এর স্লোপটা বেশি হবে। এখন পয়েন্ট ই এবং ই প্রাইম এই দুইটার মধ্যে কোন পয়েন্টটা আপনার এমসি কার্ভটা এমআর কার্ভকে নিচ থেকে কাট করেছে, পয়েন্ট ই প্রাইম না পয়েন্ট ই? ই প্রাইম। ই প্রাইম, কারণ ই প্রাইম ম্যাম। ইন্নানিল্লাহ, ই প্রাইম কেন? ই ই প্রাইম তো আপনার উপর থেকে কাট করেছে এমআর কার্ভকে, উপর থেকে না? নিচ থেকে ম্যাম। জি ম্যাম। উপর থেকে না, কিন্তু ই পয়েন্টটা হচ্ছে আপনার নিচ থেকে কাট করেছে। জি ম্যাম, আমার ই কথা হবে ম্যাম। ই হবে ম্যাম। ই পয়েন্ট হবে না, কারণ ই প্রাইমটা কিন্তু আপনার উপর থেকে কাট করেছে, দ্যাটস এটার স্লোপটা আপনার কম। আর ই পয়েন্টটা হচ্ছে আপনার নিচ থেকে। এই যে দেখেন, আমি আপনাদেরকে, আপনারা কি বুঝতে পেরেছেন? এটা নিচ থেকে কাট করেছে না এই যে, আর এটা উপর থেকে কাট করেছে না? এটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম, এটা বুঝতে পেরেছি ম্যাম। ই প্রাইম প্রাইমটা উপর থেকে কাট করছে, আবার নিচের থেকে হচ্ছে ই পয়েন্ট। এটা কাট এখন করছে। যে জি ম্যাম, ই লাইনটা আমরা পয়েন্টটা। পড়েছিলাম সেখানে কি বলেছিল যে স্লোপটা বেশি থাকতে হবে। কোন পয়েন্টের স্লোপটা বেশি থাকবে? যেই পয়েন্টে কিনা আপনার এমসি কার্ভটা এমআর কার্ভকে নিচ থেকে কাট করবে। কোন পয়েন্টে কাট করেছে? পয়েন্ট ই তে। ম্যাম তাহলে আমরা কি, ই পয়েন্টে। তাহলে আমরা এটা বলতে পারি না যে পয়েন্ট ইটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন ইন টার্মস অফ মার্জিনাল রেভিনিউ এন্ড মার্জিনাল কস্ট কার্ভ? ইয়েস ম্যাম। সবাই কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নাই, নেক্সট যেদিন ক্লাস থাকবে আমাদের, নেক্সট শনিবার ক্লাস নাই, সোমবারে তো আমাদের ক্লাস হচ্ছে, নেক্সট সোমবারে আমাকে বলবেন, তাহলে আমি আবার সেটা আবার রিভিউ করে দিব। ওকে ওকে ম্যাম। জি ম্যাম। এই পর্যন্তই হচ্ছে আপনাদের মিড টার্মের সিলেবাস। আর এখানে কিছু পোরশন আছে, কিছু পোরশন বলতে এগুলো হচ্ছে জাস্ট সিম্পলি জানার জন্য। ওই যে প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে টার্মটা, আপনারা বলতে পারেন যে ম্যাডাম কেন প্রফিট ম্যাক্সিমাইজেশন মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট কার্ভের ক্ষেত্রে ইকুয়াল হলো? এই যে দেখেন, প্রথমটা কি, যদি মার্জিনাল রেভিনিউ বেশি হয় মানে এক্সট্রা আর্নিং যদি বেশি হয়, তাহলে কি হবে, আমরা আউটপুট বাড়াবো, তাই না? জি ম্যাম। ইনক্রিজ করবে, কারণ আমাদের আরো ইনকাম মানে আমাদের আর্নিংটার ইচ্ছা আরো বাড়বে, দ্যাটস আমরা কি করব, কোয়ান্টিটিটা ইনক্রিজ করবে, আউটপুট ইনক্রিজ করবে। আর যদি আপনার কস্টিংটা বেড়ে যায়, মার্জিনাল রেভিনিউ মানে ইনকামের থেকে যদি কস্টিংটা বেড়ে যায়, তাহলে আমরা কি করব, আউটপুটটা কমিয়ে দিব, তাই না? কমে দেব। তাহলে কোন পয়েন্টে আপনার এক্সট্রা, যেটা এক্সট্রাটা কোন পয়েন্টে আপনার প্রফিট ম্যাক্সিমাইজ হচ্ছে, যে পয়েন্টে কিনা আপনার মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট কার্ভটা ইকুয়াল হচ্ছে। এই থিওরিতে কিন্তু আমাদের যে কার্ভটা আমরা একটু আগে দেখলাম সেটা এক্সপ্লেন করলাম, এই যে এই থিওরিতেই কিন্তু। এটা একটা গেল, এটা এখানে জানার জন্য দেয়া। আর এটা কি, এটা হচ্ছে শাটডাউন। শাটডাউন তো কিছুক্ষণ আগে আমি আপনাদের বললাম যে কখন আমরা মানে কোম্পানিটা শাটডাউন করব, যখন আমাদের লস হবে। আমাদের যদি প্রফিট হয়, আচ্ছা এটা বাদ দেন, এখানে কথা বাদ দেন, ধরেন অ্যাজ এ প্রোডিউসার আপনি কখন আপনার কোম্পানিটা বন্ধ করবেন, কখন বন্ধ যখন করবেন? ম্যাম আমার কষ্টটা হয়, এটাও তুলতে পারতেছি না তখন ম্যাম। এক্স্যাক্টলি, মানে হচ্ছে আপনার Marginal cost। কস্টিংটা বেশি হচ্ছে কিসের থেকে, আপনার প্রাইসের থেকে। ধরেন আপনার প্রাইস সেট করেছেন 20 টাকা, বাট আপনার কস্টিং হচ্ছে 30 টাকা। জি ম্যাম। আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের কোম্পানিটা রান করাবো যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাইস সমান সমান আমাদের কস্টিংটা থাকবে। মানে 20 টাকায় আমার খরচ হয়েছে, 20 টাকায় আমি প্রাইস সেট করেছি, আমার লস হচ্ছে না।
ততক্ষণ পর্যন্ত আমি আমার কোম্পানিটা কন্টিনিউ করব, রান করব। আর কখন আমরা কোম্পানি শাটডাউন করব, যখন কিনা দেখবো যে আমার প্রাইজের থেকে আমার কস্টিংটা বেশি হচ্ছে, আমার উল্টো আরো লস হচ্ছে। যদি আমার লস হয় তাহলে কি আমি কোম্পানি রান করাবো? আপনারা করাবেন রান? না ম্যাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা আমি আপনাদের স্কিপ করেছি মানে ক্যারেক্টারিস্টিক্সটা যেটা বলেছিলাম যে মনোপলির ক্যারেক্টারিস্টিক্স গুলো আলাদা। এটা আপনাদের হোম টাস্ক, ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখবেন যে এটাই, এখানে কয়েকটা আছে, এর পরের স্লাইডে কয়েকটা আছে। আর মনোপলি লস হলে ম্যাম রান করব না। হ্যাঁ, লস করলে কিন্তু আমরা কখনোই মানে ইন জেনারেলি চিন্তা করি, এখানে তো আপনাদের ইকুয়েশন দিয়ে বলা আছে, ইকুয়েশন বাদ দেন, নরমালি তো আমি বুঝতেছি যদি আমার লস হয় আমি তো সেই কোম্পানি রান করাবো না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমার কস্ট আর আমার রেভিনিউ সেম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আমার কোম্পানি রান করাবো, যে লিস্ট আমার লস হচ্ছে না। বাট যখন দেখবো আমার লস হচ্ছে তখন তো আমার কোম্পানিটা বন্ধ করে দিব। এই পয়েন্টটাই জাস্ট ইকুয়েশন দিয়ে এখানে বলা আছে, আর কিছুই না। আর মনোপলির যে ক্যারেক্টারিস্টিক্স, এই যে 29 আর 30 এই দুইটা স্লাইড আপনারা দেখবেন। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে নেক্সট ক্লাসে সেটা আমি আবার বলে দিব, ঠিক আছে? জাস্ট এটা ক্যারেক্টারিস্টিক্সটা দেখবেন। ওকে ম্যাম। এই পর্যন্তই হচ্ছে আপনাদের মিড টার্মের সিলেবাস। আর সোমবারে যেহেতু আপনাদের রিভিউ ক্লাস, আপনারা সবাই একটু কষ্ট করে দেখে নিয়েন যে কার কোনটায় প্রবলেম হচ্ছে, এটা একটা। আর কেউ আমাকে একটু মনে করিয়ে দিয়েন যে টপিক 1 থেকে টপিক 7 পর্যন্ত সবগুলোই আমরা একটু দেখবো বলতে আসলে আমি কি কি পড়ানোর কথা ছিল সেগুলো আমি সব পড়িয়েছি কিনা সেটাও আমি একটু দেখে নিব এবং আপনাদেরও বলে দিব। যদি এর মধ্যে কোনো কিছু স্কিপ করি সেটা বলে দিব, আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটা বললে সেটা আমি আপনাদের আবার রিভিউ করে দিব। ওকে ওকে ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।